হ্যালো, হ্যালো। হ্যালো, গুড আফটারনুন। শোনা যায়? শোনা যায়? শোনা যায়? ওকে, তাহলে আমি শুরু করি। তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট আসছিল যে আসলে পরীক্ষার সময় যেগুলো জিনিস টপিকস লাগবে বা যে ধরনের কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার। তা তোমরা যদি চাও তাহলে আমি শুধু এন্ডোক্রাইনোলজি না, তোমাদের অন্যান্য মেডিসিনের যেসব টপিকসগুলো আছে আমি চাইলে, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি সবগুলোই পরীক্ষায় যেগুলো ধরবে বা যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সামারাইজ করে তোমাদের জন্য আলোচনা করতে পারি, তোমরা যদি মনে করো। আর যেহেতু আমি আগে তোমাদের এন্ডোক্রাইনোলজি যেটা দেখলাম তোমার সিলেবাস যেটা দিয়েছো এটা তো মোটামুটি সব পড়ানো শেষ। এক্সট্রা আসলে যেগুলো আছে এগুলো তোমাদের যে কোশ্চেনের যে একটা ইয়ে দিয়েছো যেগুলো প্রফের লাগে সেগুলোর ভিতরে কিন্তু ওগুলো এক্সট্রা কিছু আর নাই। তা আমি যেহেতু ইম্পর্টেন্ট যে টপিক মেনলি থাইরয়েড এবং ডায়াবেটিস, তা আমি তোমাদের দেখলাম যে এখানে আছে থাইরোটক্সিকোসিস এবং গ্রেভস ডিজিজ। আমি যদি হাইপারথাইরয়েডিজম পড়ানোর চেষ্টা করি তাহলে একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস লিখছো একটা, যেখানে আছে থাইরোটক্সিকোসিস তার কজ, তার ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট। আর একটা লিখেছো গ্রেভস ডিজিজ, ক্লিনিক্যাল ফিচার্স, তার আই সাইন, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট। এখন আমি যদি তোমাদেরকে বলি যে প্রথমে বলি থাইরোটক্সিকোসিস। আসলে থাইরোটক্সিকোসিসটা কী? এটা হচ্ছে তোমার টক্সিক ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন বডি টিস্যু। এটাই তো মেনলি থাইরোটক্সিকোসিস, যে টক্সিক ইফেক্ট যেটা করবে থাইরয়েড হরমোন তোমার বডি টিস্যুতে, এটাই হচ্ছে থাইরোটক্সিকোসিস। তারপর তোমার কিছু যে তোমাদের আগে বলেছি, বলো ডিফারেন্স বিটুইন হাইপারথাইরয়েডিজম এবং থাইরোটক্সিকোসিস, ডিফারেন্সটা কী? মনে রাখতে হবে থাইরোটক্সিকোসিস মানে যে কোনো কারণে বডিতে থাইরয়েড হরমোন বেড়ে যেয়ে তার টক্সিক ইফেক্ট প্রডিউস করে, সেটা থাইরোটক্সিকোসিস। কিন্তু হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে যে যদি গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ হয়ে থাইরয়েড হরমোন বেড়ে যায়, শুধু গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি হতে হবে, নাহলে কিন্তু তাকে হাইপারথাইরয়েডিজম বলা যাবে না। তাহলে গ্ল্যান্ডের ওভার অ্যাক্টিভিটি হয়ে যদি থাইরয়েড হরমোন বেড়ে যায়, বেড়ে বডি টক্সিক করে, তখন তাকে বলে হাইপারথাইরয়েডিজম। তার মানে সকল হাইপারথাইরয়েডিজমই থাইরোটক্সিকোসিস, কিন্তু সকল থাইরোটক্সিকোসিস কিন্তু হাইপারথাইরয়েডিজম নয়। কারণ কি? ধরো আমি তোমাকে বডিতে থাইরয়েড হরমোন পুশ করে দিলাম বাইরের থেকে, বা তোমাকে বেশি বেশি থাইরক্সিন খাওয়াই দিলে সেটা কিন্তু বডিতে থাইরোটক্সিকোসিস প্রডিউস করবে, কিন্তু তার মানে এটা কিন্তু হাইপারথাইরয়েডিজম নয়। এটা থাইরোটক্সিকোসিস, কিন্তু হাইপারথাইরয়েডিজম বলা যাবে না। তার মানে সকল থাইরোটক্সিকোসিসকে কিন্তু তুমি হাইপারথাইরয়েডিজম বলতে পারতেছো না। বাট যদি কারো হাইপারথাইরয়েডিজম হয় তাহলে সেটা থাইরোটক্সিকোসিস। তার মানে সকল হাইপারথাইরয়েডিজমে থাইরোটক্সিকোসিস, কিন্তু সকল থাইরোটক্সিকোসিস কিন্তু হাইপারথাইরয়েডিজম নয়। তাহলে আমি যদি বলি হঠাৎ কজ অফ থাইরোটক্সিকোসিস, তোমরা যদি প্রপের ভাইবা বোর্ডে বা যে কোনো জায়গায় ভাইবা বোর্ডে যাতে তিনটে কথা তোমাদের বলতেই হবে। আমি আগেও তোমাদের লেকচার ক্লাসে বলেছি যে হঠাৎ কজেস অফ থাইরোটক্সিকোসিস যদি বলে তাহলে তোমাকে বলতে হবে যে গ্রেভস ডিজিজ। ফার্স্ট কি? গ্রেভস ডিজিজ। 2 নম্বর হচ্ছে টক্সিক নোডুলার গয়টার, এবং 3 নম্বর হচ্ছে টক্সিক মাল্টিনোডুলার গয়টার। তাহলে তিনটা আমি বলেছি, প্রথমে তিনটা কারণ, তিনটা কনস্টিটিউট মোরলেস 90 থেকে 95% কজেস অফ থাইরোটক্সিকোসিস। তাহলে কজেস অফ থাইরোটক্সিকোসিস তিনটা কথা লিখতে হবে। একটা হচ্ছে গ্রেভস ডিজিজ, 2 নম্বর হচ্ছে টক্সিক নোডুলার গয়টার, আর হচ্ছে টক্সিক মাল্টিনোডুলার গয়টার। এই তিনটা হচ্ছে তোমাকে প্রথম তিনটায় বলে দিতে হবে। এই তিনটা আমি এটা আলোচনায় পরে আসবো। 2 নম্বর হচ্ছে, ধরো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এখানে তো হরমোন রিস্টোর করা থাকে, হরমোন স্টোর করা থাকে, প্রিফর্ম হরমোন স্টোর করা থাকে।
এখন কোনো কারণে যদি থাইরয়েড হরমোন এই গ্ল্যান্ডে যদি থাইরয়েড গ্ল্যান্ডে যদি ইনফ্লামেশন হয়, এই ইনফ্লামেশন হওয়ার ফলে থাইরয়েড গ্ল্যান্ডের ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। ডিস্ট্রাকশন হয় হলে ওই যে প্রিফর্ম হরমোনগুলো আছে এগুলো কিন্তু সার্কুলেশনে চলে আসতে পারে। তোমাদের এগুলো লেখার দরকার নেই, শুধু আমি যেগুলো জিজ্ঞেস করতে বলবো যেগুলো লেখো সেগুলো শুধু লিখবা, এগুলো শুধু শোনো। তাহলে যে যে প্রিফর্ম হরমোনগুলো থাকে সেগুলো কিন্তু সার্কুলেশনে চলে আসবে। তাহলে আসলে কী হবে, হঠাৎ করে আমার সার্কুলেশন কিন্তু হরমোনগুলো বেড়ে যাবে, কারণ ইনফ্লামেশন হওয়ার ফলে গ্ল্যান্ড ডিস্ট্রাকশন হয়ে গেছে, ফলে যে প্রিফর্ম হরমোনগুলো ভিতরে ছিল এটা সবগুলোই কিন্তু সার্কুলেশনে চলে আসছে, এবং আসার পরে কী হয়েছে, হরমোন ট্রানজিয়েন্ট এবং স্বাভাবিকভাবে হরমোনগুলো বেড়ে গেছে রক্তে, ফলে কী সে সময় কিন্তু সে একটা টক্সিক ভেট তৈরি করবে ইন দি বডি, তাহলে সেটা কিন্তু থাইরয়েডোসিস হবে। তাহলে আমি প্রথমে বললাম যে হঠাৎ দিক কজেজ অফ থাইরয়েডোসিস, তাহলে প্রথমে বলেছি আমি গ্রেভস ডিজিজ, কজেজ বা কজেজ অফ থাইরয়েডোসিস, তাহলে লিখতে হবে গ্রেভস ডিজিজ, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, টক্সিক নোডুলার গয়টার, আর টক্সিক মাল্টিনোডুলার গয়টার, তিনটা। 4 নম্বরে থাইরয়েডাইটিস, তার মানে ইনফ্লামেশন থাইরয়েড, যেটা আমি বললাম থাইরয়েডাইটিস, এটা হতে পারে অ্যাকুট থাইরয়েডাইটিস, আর হতে পারে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, সাবঅ্যাকুট এবং পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। একটা হচ্ছে ধরো কোনো পেশেন্টের এমন সাবক্লিনিক্যাল ডিজিজ ছিল, কোনো ম্যানিফেস্টেশন ছিল না, মনে করো সাপোজ, এখন কিন্তু লিখবে না এগুলো, আমি যখন আবার লিখতে তখন লিখবো আমি কজগুলো বলতেছি, কারণ কজ বলার আগে তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছি আর কি। ধরো কোনো পেশেন্টের সাবক্লিনিক্যাল থাইরয়েড ডিজিজ ছিল, সাবক্লিনিক্যাল, কোনো ম্যানিফেস্টেশন ছিল না, এখন দেখা যাচ্ছে তার আয়োডিনের ঘাটতি ছিল, ফলে ম্যানিফেস্টেশন হয়নি। তাহলে আমরা কোনো কারণে বডিতে যদি তার আয়োডিনটাকে দিয়ে দিই, তাহলে কী হবে, সে তখন ডিজিজের ম্যানিফেস্টেশন তৈরি করবে। একদিন তৈরি করতে পারেনি কেন, কারণ তার আয়োডিনের ঘাটতি ছিল, কিন্তু যখন আমরা আয়োডিন বাইরে থেকে দিয়ে দিব তখন তাকে কী হবে, ওই আয়োডিন নিয়ে এসে তখন দেখা যাচ্ছে বেশি বেশি থাইরয়েড হরমোন প্রডিউস করবে। তাহলে এটাকে বলা হয় আয়োডিন ইনডিউসড, এটাকে বলা হয় আয়োডিন ইনডিউসড হাইপারথাইরয়েডিজম। তাহলে এই হঠাৎ দিয়ে কজে যাবে থাইরয়েডোসিস কী হবে, এখানে হবে যে তুমি লেখো আয়োডিন ইনডিউস, সেটা কী হবে আয়োডিন প্রোফাইলেক্সিস প্রোগ্রাম। জায়গার মধ্যে ছিল যে মানুষের যেখানে আয়োডিন ডিফিসিয়েন্সি এরিয়া, সেখানে আয়োডিন প্রোফাইলেক্সিস প্রোগ্রাম, মানে প্রোফাইলেক্সিস আয়োডিন দিয়ে দেওয়া যাতে ঘাটতি না হয়, এই প্রোগ্রামটা যেখানে চালু আছে সেখানে এরকম থাইরয়েডোসিস হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা অনেক রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করি, যেখানে আয়োডিন কন্টেনিং থাকে, ফলে সেটা যে আয়োডিন দেওয়া হয় সেখানেও কিন্তু এরকম হতে পারে। আর কিছু 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 ড্রাগ আছে যেগুলোর মধ্যে কিন্তু হাই আয়োডিন কন্টেন্ট থাকে, তার মধ্যে যেমন একটা হচ্ছে অ্যামিওডারন। তাহলে এই অ্যামিওডারন যারা নেয়, অ্যামিওডারন জানা তোমার একটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, এই অ্যামিওডারন যারা নেয় তাদের কিন্তু এরকম আয়োডিন ইনডিউসড এরকম হাইপারথাইরয়েডিজম হতে পারে। তাহলে আমার 3টে বললাম এখানে যে আয়োডিন, তাহলে আমি প্রথম থেকে আমি আবার যদি আয়োডিনের থেকে কী বললাম, একটা হচ্ছে আয়োডিন প্রোফাইলেক্সিস প্রোগ্রাম, যেটা হচ্ছে রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া, আর হচ্ছে ড্রাগসের মধ্যে হচ্ছে অ্যামিওডারন। এবার তোমরা জানো যে আমাদের বেটা এইচসিজি কী হয়, এটা হচ্ছে তোমার মনে করো যে বেটা এইচসিজির সাথে টিএইচসিজির একটা মলিকুলার মিমিক্রি আছে, মানে একই রকম, মানে বেটা সাব ইউনিট অফ এইচসিজি, মানে বেটা এইচসিজির সাথে কী হয়, টিএইচসিজির একটা মলিকুলার মিমিক্রি আছে। টিএইচসিজির কাজটা কী, টিএইচসিজির কাজ হচ্ছে টিএইচসিজি স্টিমুলেট থাইরয়েড গ্ল্যান্ড টু প্রডিউস থাইরয়েড হরমোন। তাহলে যেহেতু আমার বেটা এইচসিজি বেশি টিএইচসিজির মতো কাজ করতেছে, বেটা এইচসিজি তাহলে টিএইচসিজির মতো যদি হয় কাজ, মানে একই রকম কাজ হয়, তাহলে যখন হাই বেটা এইচসিজি বডিতে হবে, দ্যাট অলসো স্টিমুলেটস থাইরয়েড গ্ল্যান্ড, করে কী করবে, থাইরয়েড হরমোন প্রডিউস করবে। ফলে যাদের বেটা এইচসিজি অনেক হাই হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা হাইপারথাইরয়েডিজম হতে পারে। তাই বেটা এইচসিজি হাই কোথায় হয়, একটা ধরনের বলে মোলার প্রেগনেন্সি, মানে কি, যেমন তোমার না হাইড্রিফর্ম মোল, আর হচ্ছে কোরিওকার্সিনোমা, একটা হচ্ছে কি হাইড্রিফর্ম মোল আর কোরিওকার্সিনোমা, আর একটা হচ্ছে তোমার স্ট্রোমা ওভারি, যেখান থেকে হইতে পারে বেটা এইচসিজি আসতে পারে, একটা গেল। আর একটা হচ্ছে আমি আরেকটা তোমার মনে করো যে মনে করতে হবে ম্যালিগন্যান্সি ইউজুয়ালি ইউথাইরয়েড করে, ম্যালিগন্যান্সি কি ইউথাইরয়েড, ম্যালিগন্যান্সি সবসময় ইউথাইরয়েড, তবে কোনো কোনো ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম হতে পারে, যেমন ফলিকুলার কার্সিনোমা মেটাস্টাসিস হোক উইদাউট মেটাস্টাসিস, ফলিকুলার কার্সিনোমা উইদাউট মেটাস্টাসিস তারা অবশ্য কিন্তু হাইপারথাইরয়েডিজম করতে পারে। তাহলে আমি যদি সামারাইজ করে তোমাদেরকে বলি যে হোয়াট আর দি কজেস অফ থাইরোটক্সিকোসিস, তাহলে তোমরা ভাইয়া উঠলে 3টে কথা তো বলতেই হবে, সেটা হচ্ছে কি গ্রেভস ডিজিজ, তারপরে টক্সিক নোডুলার গয়টার, 3 নম্বর হচ্ছে টক্সিক মাল্টিনোডুলার গয়টার, তারপরে বলেছিলাম কি থাইরয়েডাইটিস, তার মধ্যে 2টা, একটা সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস, একটা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, একটা হচ্ছে আয়োডিন প্রোফাইলেক্সিস প্রোগ্রাম, সেটা কী বলেছিলাম, মানে আয়োডিন ইনডিউস আয়োডিন প্রোফাইলেক্সিস প্রোগ্রাম,
একটা হচ্ছে তোমার ড্রাগস কন্টেইনিং অ্যামিডরন আর রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিরার, এই তিনটা বলেছিলাম। আর একটা বলেছিলাম যে কোরিওকার্সিনোমা এবং হাইড্রিফর্মল দ্যাট প্রডিউস হাই অ্যামাউন্ট অফ অ্যাক্টস লাইক টিএসএইচ, ফলে তারা থাইরোসিস করতে পারে। তাহলে কজন আমি মোটামুটি বললাম। এখন তোমাদেরকে আমরা যখন বলেছিলাম ক্লিনিক্যাল ফিচার্স, আমি যখন ক্লাসে পড়াইছিলাম, আমি বলেছিলাম তোমরা কিছু মনে রাখতে পারো, কিছু কিছু জিনিস তোমাদের বলতেই হবে। হঠাৎ ক্লিনিক্যাল ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস জিনিসভাবে যদি বলি, তাহলে আমাদের বলতাম যে ক্লিনিক্যাল ফিচার মানে কি, সিমটমস অ্যান্ড সাইন, দুটো মিলে ক্লিনিক্যাল ফিচার্স, সিমটমস অ্যান্ড সাইন। এখন হচ্ছে হঠাৎ দি সিমটমস অফ থাইরোটক্সিকোসিস। সিমটমস আমি তোমাকে সবসময় বলেছি, সিমটমস যদি বলতে হয় তাহলে আমরা শুরু করবো কোথা থেকে? শুরু করব, মনে করো আমি সবাই বলি আমি হাত থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে উপরের দিকে মুখ দিয়ে নামবো, তাই না? তাহলে আমার সিমটমস যদি বলি, তো আমি তোমাকে বলেছিলাম যে আমার সিমটমস হয়েছিল 3টা গাট রিলেটেড, তাই না? হাইপারটেনশন সিমটমস কি বলেছিলাম? 3টা গাট রিলেটেড। এমন পেশেন্টের কী হবে, গাটের মধ্যে ইনক্রিজ অ্যাপেটাইট, মানে সে খাবে বেশি, তাই না? ইনক্রিজ অ্যাপেটাইট, হাইপার ডেফিকেশন আর হচ্ছে ওয়েট লস। তাহলে কী হবে, হঠাৎ দিক ক্লিনিক্যাল ফিচার, সে বলবে আমার ক্ষুধা বেশি, স্যার আমার দিনের মধ্যে অনেকবার আমার বাথরুমে যেতে হয়। আর একটা বলবে যে আমার ওয়েট লস হয়ে যাচ্ছে। তাহলে ইনক্রিজ অ্যাপেটাইট, হাইপার ডেফিকেশন, ওয়েট লস। তারপর আমি হিট ইনটলারেন্স, সে বলবে স্যার আমার গরমে গেলে সহ্য করতে পারি না, হিট ইনটলারেন্স। আরেকটা হচ্ছে প্যালপিটেশন। আর ইন কেস অফ ফিমেল, সে বলতে পারে মিনিস্ট্রাল ইরেগুলারিটি। তাহলে আমার কিছু যদি না বলতে, আমার কী বলতে হবে? এই 4টে-5টা কথা বলতেই হবে। কী কী? হঠাৎ সিমটমস অফ থাইরোটক্সিকোসিস, ইনক্রিজ অ্যাপেটাইট, হাইপার ডেফিকেশন, ইনক্রিজ ওয়েট লস, মানে ওয়েট লস, তারপর হচ্ছে হিট ইনটলারেন্স, আর হচ্ছে প্যালপিটেশন। এগুলো বলতে হবে। এরপর সিমটমস, হঠাৎ সাইন যদি হয়, তাহলে আমি হাত থেকে শুরু করতে কী বলেছিলাম তোমাদেরকে মনে আছে কেন জানি না। হাতে কী হবে? পেশেন্টের ফাইন ট্রেমর, কী হবে? ট্রেমর। তারপর আমি যদি পালসে হাত দিই, এটা আমি এখানে দেখলাম ওয়ার্ম সুয়েটি হ্যান্ড, আমি হাত দিলাম, প্রথমে বললাম দেখলাম যে হাত তেমন করেন, তাহলে কী হবে? ফাইন ট্রেমর। তারপর আমি তার সাথে এরকমভাবে হাত দিলাম, দিয়ে দেখলাম কি ওয়ার্ম সুয়েটি হ্যান্ড। হাত দিলাম পালসে কী হবে? ট্যাকিকার্ডিয়া এবং অ্যাট্রাল ফিব্রিলেশন। তারপরে আমি যদি ব্লাড প্রেশার মাপি, এখানে কী হবে? হাইপার টেনশন। এখানে কী দেখবো? আগের মতো বলেছিলাম যে প্রক্সিমাল মায়োপ্যাথি, প্রক্সিমাল মায়োপ্যাথি। এখন আমি যদি ফেসে আসি, তাহলে ফেসে কী হবে? আমি অন্য সময় হিসাবে আরেকটা জিনিস বলবো, সেটা যে ফেসে কী দেখবো? পেশেন্ট আমি লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন। লিড ল্যাগ মানে কি? রিট্রাকশন মানে তোমার রিট্রাক্ট করা, মানে কি টেনে রাখা। রিট্রাকশন মানে কি? রিট্রাক্ট করা মানে কি? টেনে রাখা। তারপর আমি তোমাকে বলি যে আমার আঙুলের দিকে সোজা তাকান, পেশেন্টকে বলতে হবে আমার আঙুলের দিকে সোজা তাকালে দেখা যাবে যে তার আপার স্ক্লেরা ভিজিবল। কেন? কারণ আপার আইলিডটা তার রিট্রাক্ট হয়ে আছে, আপার আইলিডটা রিট্রাক্ট হয়ে থাকবে। আমি যদি সোজা তাকান আমার দিকে, তাহলে দেখা যাবে আপার আইলিডটা তার রিট্রাক্ট হয়ে আছে, তার মানে আপার স্ক্লেরা ভিজিবল। এরকম সুতরাং সোজা তাকাবে, কোনো কিছু তারা চেঞ্জ করতে পারে, শুধু তাকাবো, সে শুধু তাকাবে, তাহলে দেখা যাবে তার আপার স্ক্লেরা ভিজিবল। তার মানে কি? তার আপার আইলিডটা রিট্রাক্ট হয়ে আছে, এগুলো লিড রিট্রাকশন। একটা বলে লিড ল্যাগ এরকম যে আমার পেশেন্টকে বলতে হবে যে আপনি এরকম আঙুলটা সামনে নিতে হবে, নিয়ে বলতে হবে আপনি আমার আঙুল বরাবর সোজা তাকাবেন, এরকম 45 ডিগ্রি, একটু দূরে রেখে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে চোখের সাথে, 45 ডিগ্রি করার পরে বলতে হবে আপনি এরকম নামাতে পারছেন, বলতে হবে আপনি আঙুলটা আমার সাথে নামান, এরকম নেওয়াতে গেলে দেখা যাবে তার আইবলটা ভিতরে আইবলটা নিচে নামতেছে, কিন্তু আপার আইলিড নিচে নামতে পারতেছে না, ফলে আপার স্কেলটা প্রমিনেন্ট হয়ে যায়। মানে কি? এরকম নিচে তাকালে কী হবে? আপার স্কেলটা আইবলটা নিচে নামবে, বাট আপার স্কেলটা নিচে নামতে পারবে না। একবারে লিড ল্যাগ, মানে ল্যাগ বিহাইন্ড, সে বিহাইন্ডের পিছনে পড়ে রয়েছে, আইবল নিচে নামতেছে কিন্তু আপার আইলিডটা নিচে নামতে পারতেছে না, ফলে আপার স্কেলটা ভিজিবল হয়ে আসছে। তাহলে একে বলা হবে লিড ল্যাগ। তাহলে লিড ল্যাগ অ্যান্ড লিড ডিট্রাকশন কি আমরা জানলাম। এটা আমরা ওখানে দেখলাম। দেখা যাচ্ছে ইন কেস অফ থাইরয়েড আমার এখানে আর কি হতে পারে? পেশেন্ট থাইরোমেগালি থাকতে পারে, এটা আমরা জানি। আরেকটা হতে পারে পেশেন্টের হাইপার রিফ্লেক্সিয়া। তাহলে কিছু যদি না বলতে পারে, এগুলোর কথা আমাদের বলতেই হবে যে আরেকটা হতে পারে হাইপার রিফ্লেক্সিয়া। দের আদার লট অফ সাইন, আমাদের এতগুলো জানার দরকার নেই, আমরা শুধু পরীক্ষা জানাতে বলবো স্যার এটা পেশেন্ট কী হবে? ট্রেমর হবে, ওয়ার্ম সুইটি হ্যান্ড হবে, ট্যাকিকার্ডিয়া অ্যাট্রাল ফিব্রিলেশন থাকবে, হাইপারটেনশন, প্রক্সিমাল মায়োপ্যাথি, লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন।
এখন দেয়ার আর আদার আই সাইন, দেয়ার আর অলসো আদার আই সাইন অফ গ্রেভ ডিজিজ। সেটা আমি গ্রেভের সময় বলবো, বলতেছি না, কারণ তোমরা আমেরিকা আউট করে ফেলো। তোমরা থাইরয়েডকে যদি বলা হয় তো লিড রিট্রাকশন, লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন, এই দুটোই শেষ। লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন, এবং লাস্টে বলতে হবে যে হাইপার রিফ্লেক্সিয়া। এক, এছাড়া আরও অনেক সাইন আছে, ওগুলো তোমার লাগবে না। তাহলে এখন মনে থাকবে যে হঠাৎ দি সিমটমস অ্যান্ড সাইন অফ থাইরয়েডোসিকোসিস। সিমটমস কী বলেছিলাম? সিমটমস বলেছিলাম যে 5-6টা কথা: ইনক্রিজ অ্যাপেটাইট, পেশেন্ট হ্যাভিং হাইপার ডেফিকেশন, ওয়েট লস, হিট ইনটলারেন্স, প্যালপিটেশন, এবং এমন হয় ইনক্রিজ দ্য ফিমেল মিনিস্ট্রাল ইরেগুলারিটি। এরপর বলেছিলাম সাইন, হাত থেকে শুরু করেছিলাম: ট্রেমর, ওয়ার্ম সুয়েটি হ্যান্ড, টেকিকার্ডিয়া, অ্যাট্রাল ফিব্রিলেশন। উপরে উঠলাম হাইপার টেনশন, প্রক্সিমাল মায়োপ্যাথি, চোখে হচ্ছে লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন, এবং হাইপার রিফ্লেক্সিয়া, মানে দাগগুলো একটু ব্রিস্ক হবে, এটা হাইপার রিফ্লেক্সিয়া। এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ থাইরয়েডোসিকোসিস। এখন তোমার কাছে যদি একটা পেশেন্ট আসে, ইনভেস্টিগেশন কীভাবে করবে, এই পেশেন্টের কীভাবে ইনভেস্টিগেশন করতে হবে? মনে রাখতে হবে যে আমি তোমাকে বলি, হয়তো তোমাদের ইন্টারনাল মেডিসিনের ছাড়া বলতে পারে যে T3, T4, TSH শুনতে চাইতে পারে পরীক্ষার হলে, যে T3, T4 অ্যান্ড TSH। এখন আমি তোমাদেরকে বলবো যে T3, T4 এবং আমরা ইউজুয়ালি করি না। কেন করি না বলি, যেমন মনে করো T3 মানে কি টোটাল T3, আর T4 মানে কি টোটাল T4। আসলে মনে করো থার্ড হরমোন কীভাবে থাকে বডিতে, একটা হচ্ছে বাইন্ডিং হিসেবে থাকে, একটা ফ্রি ফর্মে থাকে। আমরা সবসময় জানি যে ফ্রি হরমোন ইজ অ্যাক্টিভ হরমোন, আর বাইন্ডিং হরমোন হচ্ছে ইনঅ্যাক্টিভ হরমোন। বাইন্ডিংটা ইনঅ্যাক্টিভ। তাহলে মনে করো যে আমার বডি সময় কী চাবে, যে কোনো মূল্যে, আমি নর্মাল হই, যে কোনো মূল্যে চাবে আমার বডি যে আমার ফ্রি হরমোনটা যেন সবসময় নর্মাল থাকে, বাইন্ডিং হরমোন যাই হোক। তা আমার থাইরয়েড কার সাথে বাইন্ড করে? মেনলি বাইন্ড করে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন। কার সাথে? টিবিজির সাথে, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন। তাহলে আমি কি জানি যে আমার বডিতে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনের কী অবস্থা? জানা নেই তো আমার। তাহলে কোনো কারণে যদি বডিতে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন বাড়ে, আমি তো নর্মাল, আমার থাইরয়েডের কোনো প্রবলেম নেই। তাহলে টিবিজি যদি বাড়ে, তাহলে কিন্তু আমার কী হবে, টোটাল হরমোনটা, বাইন্ডিং হরমোনটা বেড়ে যাবে, কারণ টিবিজি বেড়ে গেছে, ও পেশি হরমোনকে বাইন্ড করবে। কিন্তু যেহেতু আমার বডি নর্মাল, ও কী করবে, ফ্রি হরমোনটাকে ঠিক রাখবে। তখন কী হবে, আমি যদি যোগ করি টোটালটাকে, যেহেতু আমার বাইন্ডিং হরমোনটা বেশি, আমার ফ্রি হরমোনটা নর্মাল, ওটা দূরে এরকম ছিল, এটা নর্মাল, কিন্তু বাইন্ডিং হরমোনটা বেড়ে গেছে, ফ্রি হরমোনটা ঠিক নর্মাল আছে, কারণ বডি এটা নর্মাল করে রাখেছে, যতই এই হরমোনটা বেশি বাইন্ড করুক না কেন, ফলে দূরে যোগ করলে কী হবে, বেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে তুমি T4 করো, কোনো কারণে যদি বডিতে বাইন্ডিং হরমোনটা থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন বেড়ে যায়, তাহলে কিন্তু তোমার টোটাল T4টা বেশি দেখাবে। আবার ঠিক একইভাবে কোনো কারণে যদি তোমার থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনটা কমে যায়, তাহলে বাইন্ডিং হরমোনটা কমবে, ফ্রি হরমোনটা নর্মাল, টোটাল যোগ করলে কী হবে, কমে যাবে, তখন টোটাল T4 কম দেখাবে। তাহলে টিবিজি বাড়লে টোটাল T4 বাড়বে, টিবিজি কমলে টোটাল T4 কমবে। তাই থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন কিন্তু তোমার রিফ্লেক্ট করতেছে তোমার, তাহলে তুমি জানো না যে তোমার কেমন আছে টিবিজি বডিতে, তাহলে সেক্ষেত্রে কী হবে, টিবিজি যদি তুমি বডি জানো না, তাহলে T4 তোমার মিসিং ইনফরমেশন আসতে পারে। কিন্তু বডি যদি নর্মাল হয়, সে যে কোনো মূল্যে T4কে নর্মাল রাখবে। তাহলে আমি তাহলে ফ্রি T4 নর্মাল রাখবো, তাহলে ফ্রি T4 আমি যদি করি, তাহলে বুঝবো নর্মাল নাকি অ্যাবনর্মাল। সেই জন্য আমরা কিন্তু সবসময় ফ্রি T4 করি। তাহলে তোমার বলতে হবে FT3, FT4 এবং TSH। কী বলতে হবে? FT4, FT3 অ্যান্ড TSH। এটা প্রথম কথা। এখানে ইন্টারপ্রিটেশনটা কী হবে, ইন কেস অফ থাইরয়েডোসিকোসিস ইন্টারপ্রিটেশন হবে যে FT4 বেশি, FT3 বেশি এবং TSH কম। তাহলে হরমোন বেশি, আমরা জানি যে হরমোন বেশি মানেই তার TSH কী হবে, সাপ্রেসড হবে। তার মানে FT4 বেশি, FT3 বেশি, TSH সাপ্রেসড। এখন ধরো পরীক্ষা, আমি তো প্র্যাকটিক্যাল কথা বলতেছি, পরীক্ষা হলে তোমরা বলবা যে আমরা FT4, FT3, TSH তিনটাই করবো, কিন্তু আসলে কি আমরা আসলে আমাদের পারস্পেক্টিভ কিন্তু পারি না, কারণ হরমোনের কষ্ট অনেক বেশি। ফলে প্র্যাকটিক্যাল আমরা কী করি, মনে করি FT4 এবং TSH করি। এগুলো তোমাদের বোঝার জন্য বলছি, লেখার দরকার নেই, লিখবা কি ইনফরমেশন, শুধু আমি বলেছি এখন তুমি এত মধ্যে লিখেছো হঠাৎ থাইরয়েডোসিকোসিস 1 নম্বর কথা। 2 নম্বরে তুমি লিখবা যে হঠাৎ দি কজেস অফ থাইরয়েডোসিকোসিস, যেগুলো আমি বলেছি। তারপরে লিখবা ক্লিনিক্যাল ফিচার্স, বোথ সিমটমস অ্যান্ড সাইন, এই পর্যন্ত তোমার শেষ। এখন ইনভেস্টিগেশনের মধ্যে লিখবা
তিনটে কথা প্রথমে FT3 FT4 অ্যান্ড TSH, আর বাকিগুলো কথা তোমার বোঝার জন্য যে কোনটা আসলে বলা উচিত বা কোনটা করা উচিত। এখন মনে করো যে FT4 এবং TSH আমরা করি, কেন করি? কারণ এই দুটো দিয়ে আমরা কিন্তু রিফ্লেকশন হয়ে যায় যে আমাদের আসলে বডিতে কী অবস্থায় আছে। FT3 সবসময় প্রয়োজন হয় না। তো কখন প্রয়োজন হয় স্যার? তাহলে প্রয়োজন হয় এরকম সময়, ধরো একটা পেশেন্ট তুমি করলে যে FT4 নর্মাল বাট TSH সাপ্রেসড, মানে কি FT4 নর্মাল দেখা যাচ্ছে তাহলে TSH সাপ্রেসড, আমি করলাম আমার টেস্ট FT4 আর TSH করলাম, FT4 নর্মাল TSH সাপ্রেসড। তাহলে কেন সাপ্রেসড? FT4 তো নর্মাল, তাহলে কি তার FT3 বেড়ে গেল? তাহলে মনে রাখতে হবে তখন আমাদের কী করতে হবে? FT3 টেস্ট করতে হবে। তখন দেখা যাবে FT3 হাই যদি আসে তখন তার নাম হচ্ছে T3 টক্সিকোসিস, মানে আইসোলেটেড T3 টক্সিকোসিস। এটা হয় অনলি 5% অফ কেসেস। সেই জন্য এখন 5% আমি 100 জন লোককে তো FT3 করাবো না। যখন কোনো সময় রিপোর্ট এরকম আসে যে বাবা আপনার FT4 নর্মাল আসছে, TSH সাপ্রেসড, তখন ওকে বোঝাতে হবে যে আপনার এই হরমোনটা হয়তো বেশি বেড়ে গেছে, এই হরমোনটা করলে আমরা বুঝে ফেলবো আসলে কী ঘটনা, আপনার এই TSH কমে গেল। তখন আমরা FT3 করতে পারি। FT3 ইজ হাই, তখন তার নাম হচ্ছে যে T3 টক্সিকোসিস। ইট অকার্স ওনলি ইন 5% অফ কেসেস। এটা তোমাদের দেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য বললাম। তাহলে আমরা করলাম FT3 FT4 অ্যান্ড TSH, সেখানে দেখা গেল FT4 হাই, FT3 হাই, TSH সাপ্রেসড। এবার আমি কী করবো? এখন মনে করো সবসময় মনে রাখতে হবে, আমি তোমাকে একটা কথা বলি যে আমি কিন্তু বলা যায় থাইরোটক্সিকোসিস, নট গ্রেভস বা আদার থিংস, আমি বলা যাই অ্যাজ এ হোল থাইরোটক্সিকোসিস। তোমাকে বলি যে নেভার কোনো পেশেন্টের যারা হাইপারথাইরয়েডিজম হয়, আমরা কী করি? থাইরক্সিন খান, কিন্তু কোনো থাইরোটক্সিকোসিস পেশেন্টের নেভার প্রেসক্রাইব অ্যান্টি থাইরয়েড ড্রাগ আনলেস এটিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ রিচড। কী বলেছি? নেভার প্রেসক্রাইব অ্যান্টি থাইরয়েড ড্রাগ আনলেস এটিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ রিচড। তার মানে কি যে এখন আমি ধরো তোমার যে পরীক্ষা করেছি FT3 FT4 TSH, তুমি FT3 হাই FT4 হাই TSH সাপ্রেস, মানে থাইরোটক্সিকোসিস, তার মানে এখন তুমি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে দিবা না? নেভার। তোমার জানতে হবে যে কেন তার থাইরোটক্সিকোসিসটা হয়েছে, তাই না? তা আমি তোমাকে কী বলেছিলাম যে হঠাৎ দিয়ে এটিওলজি আগে যে পড়াইছি, একটা হচ্ছে গ্রেভস ডিজিজ, একটা হচ্ছে টক্সিক নোডুলার গয়টার, একটা হচ্ছে টক্সিক মাল্টিনোডুলার গয়টার, আর বলেছিলাম থাইরয়েডাইটিস। আমরা চারটেকে যদি ধরে রাখি আর বাকিগুলো বাদ দাও, ওরা পরীক্ষা রিটেনে লিখবা, কিন্তু পরীক্ষা হলে বলার ভাইভাতেও লাগবে না। তাহলে দেখো একটা মানে গ্রেভস ডিজিজ, তার গয়টারটা কেমন হবে? যদি থাকে তাহলে হবে ডিফিউজ গয়টার। একটা মানে টক্সিক নোডুলার গয়টার, তাহলে আমার এই গলা ফাটা কেমন হবে? নোডুলের মতো হবে, নোডুলের মতো, এটা নোডুল হবে, নোডুল। বলেছি টক্সিক মাল্টিনোডুলার গয়টার, তার মানে কি গলায় থাকবে মাল্টিপল নোডুল, মানে মাল্টিপল গুটি গুটি থাকবে, মাল্টিপল থার্ড গ্ল্যান্ডে মাল্টিপল গুটি থাকবে, চাকার মতো থাকবে, তাই না? মাল্টিপল দলা থাকবে, তাহলে মাল্টিপল টক্সিক মাল্টিনোডুলার গয়টার। আর যদি একটা নোডুল থাকে তাহলে টক্সিক নোডুলার গয়টার, এই পার্সপেক্টিভে। আর যদি গ্ল্যান্ডটা ডিফিউজলি ফোলা থাকে তখন আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দুইটা, আর এটা গ্রেভস নাকি থাইরয়েডাইটিস, গ্রেভস নাকি থাইরয়েডাইটিস। তোমাকে বলি যে আমি দুটাকে ভাগ করে ফেললাম, মনে করো একটা টক্সিক নোডুলার গয়টার, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, আর হচ্ছে গ্রেভস অ্যান্ড থাইরয়েডাইটিস। আচ্ছা, এখন আমি এবার আমি আবার তোমাকে ব্যাখ্যায় আসতেছি। মনে করো একটা পেশেন্ট FT3 FT4 TSH করেছি, করে আমি কনফার্ম হয়ে গেছি থাইরোটক্সিকোসিস। এখন এই পেশেন্টে যদি আমি একটা আল্ট্রাসাউন্ড অফ দি নেক করি, লেখো আল্ট্রাসাউন্ড অফ দি নেক, তাহলে এটা তোমার বলে দেবে যে আমার এটা কি নোডুলার গয়টার নাকি টক্সিক মাল্টিনোডুলার গয়টার নাকি এটা ডিফিউজ গয়টার, বলে দেবে তো। নোডুলার টক্সিক বলবে না, সে বলবে নোডুলার গয়টার একটা নোডুল আছে, আল্ট্রাসাউন্ড বলে দেবে, অথবা আল্ট্রাসাউন্ড বলে দেবে মাল্টিপল নোডুল আছে, অথবা আল্ট্রাসাউন্ড বলে দেবে আমার এটা ডিফিউজ গয়টার। তাহলে আমার বলে দেয় যে টক্সিক একটা নোডুল আছে, সিঙ্গেল নোডুল, সাথে আমার পেশেন্ট বায়োকেমিক্যাল এবং ক্লিনিক্যালি থাইরোটক্সিক, তারপর ডায়াগনোসিস হচ্ছে টক্সিক নোডুলার গয়টার। তাহলে কোনো শেষ, একটা ডায়াগনোসিস হয়ে গেল। আল্ট্রাসাউন্ড যদি বলে দেয় যেখানে আমার মাল্টিপল নোডুল আছে, তাহলে মাল্টিপল নোডুল প্লাস পেশেন্ট ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি থাইরোটক্সিক, ডায়াগনোসিস ইজ টক্সিক মাল্টি নোডুলার গয়টার। এখন একটা ডিফিউজ, এখন এই ডিফিউজ যে গয়টার, তাহলে ডিফিউজ গয়টার হলে আমি বলেছিলাম ডিফারেন্স দুইটা, একটা গ্রেভস এবং থাইরয়েডাইটিস, ঠিক আছে? এখন আমি যেহেতু তোমাদের গ্রেভস এবং থাইরয়েডাইটিস একসাথে পড়াবো,
তাহলে আমি ইনভেস্টিগেশন এখানে বলি যে দেয়ার আর সাম ফিচার্স দ্যাট ইজ স্পেসিফিক টু গ্রেপস। ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস সেটা কি? তাহলে আমি তোমাদেরকে একটু এখানে তোমাদের একটু শর্টে ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস যদি বলি, তাহলে মনে করো আমি গ্রেপসকে মাঝখানে একটু পড়াই নেবো, কিনা একবার তো ইনভেস্টিগেশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি লেখো ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস, লিখে ফেলো এখানে ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস। তার মানে কি? তোমাদের একটা কথা বলি যে আমাদের সবার একটা ধারণা আছে যে গ্রেপস ডিজিজ মানেই, ধারণা আছে কি গ্রেপস ডিজিজ মানেই এটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। আসলে কিন্তু তা নয়। তোমাদেরকে মানে আগেও বলেছি গ্রেপস হতে পারে থাইরোটক্সিক, গ্রেপস হতে পারে হাইপোথাইরয়েড, গ্রেপস হতে পারে ইউথাইরয়েড। সেজন্যই তুমি যদি বলো যে আমি যদি বলি তুমি লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন ইট ইজ এ ফিচার্স অফ গ্রেপস, অ্যান্সার ইজ নো, বিকজ ইট ইজ এ ফিচার অফ থাইরোটক্সিকোসিস নট গ্রেপস। কারণ গ্রেপস তো হাইপোথাইরয়েড হতে পারে, তখন তো এগুলো থাকবে না। তার মানে লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন ইট ইজ নট এ ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস ডিজিজ, ইট ইজ এ ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস। এখন আমি বলবো তাহলে এতক্ষণ তোমাদের আগে যে ক্লিনিক্যাল ফিচারগুলো বলেছি এগুলো কোনোটাই কিন্তু গ্রেপস ডিজিজের ফিচার নয়, ইট ইজ এ ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস। যে কারণে থাইরোটক্সিকোসিস হোক না কেন ওই ফিচারগুলো পাওয়া যাইতে পারে। তাহলে কোন ফিচারগুলো স্পেসিফিক টু গ্রেপস আমি সেটা বলতেছি। সেটা হচ্ছে আসো আই দিয়ে শুরু করে একটা হচ্ছে এক্সোপথ্যালামাস। আমি কিন্তু আগে এক্সোপথ্যালামাস বলিনি যে এই জন্যে যে চোখে আরও কিছু ফাইন্ডিংস আছে, বাট দ্যাট ইজ স্পেসিফিক টু গ্রেপস লাইক এক্সোপথ্যালামাস। দুই নম্বর লেখা হচ্ছে কেমোসিস, কেমোসিস। আর একটা হচ্ছে অপথলমোপ্লেজিয়া। অপথলমোপ্লেজিয়া মানে আমরা যদি বলি আইবলটা ঘোরান্ত এরকম করে আমরা ঘোরাই না, সে ঘোরাতে পারবে না, প্যারালাইসিস থাকবে। কেন? আসলে কিছু হয় কী হয়, ওর যে মাসেলগুলো আছে শুকুলার মাসেলগুলো, ওকুলার মাসেলগুলো, এগুলো কী হয় থিকেন্ড হয় এবং ফাইব্রোজড হয়। এটা মানুষ যদি ফাইব্রোসিস হয় ওকে টানতে পারবে, শক্ত হয়ে গেছে ওকে টানতে পারবে, এটা ফাইব্রোসিস হয়, কোনো পাওয়ার নেই আর। ফলে মাসেলটাকে ও রিল্যাক্স করতে পারবে না, ও তো রিল্যাক্স হবে না, ফলে মাসেলও আর মুভ করতে পারবে না, আইবলটার মুভ করতে পারবে না। কারণ কি আইবলে যে মুভ করবে যে মাসেল করে, মাসেল আমরা যখন টান দিই তখন মাসেল কন্ট্যাক্ট করে টান দেয়, মাসেল রিল্যাক্স করে মানে আবার টান দেয় না। তো ওর যদি এমন হয় যে মাসেলটা থিকেন্ড অ্যান্ড ফাইব্রোজ, যদি কোনো রিল্যাক্স করতে পারবে না, ফলে মাসেল কিন্তু আমার আইবল কিন্তু মুভ করাতে পারবে না, অপথলমোপ্লেজিয়া হবে। শুনি তাহলে দেখো হঠাৎ ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস এর মধ্যে হচ্ছে এক্সোপথ্যালামাস, কেমোসিস, অপথলমোপ্লেজিয়া। গলায় ডিফিউজ গয়টার উইথ ব্রুই, ইট ইজ এ ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস, ডিফিউজ গয়টার উইথ ব্রুই। আর পায়ে হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডিমা, পায়ে প্রিটিবিয়াল মিক্সিডিমা। এবং হাতের একটা পাওয়া যায় থাইরয়েড অ্যাক্রোপ্যাসি, মানে ক্লাবিং উইথ, এটা বলা হয় থাইরয়েড অ্যাক্রোপ্যাসি, ACROPATCY, থাইরয়েড অ্যাক্রোপ্যাসি, এটাও ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস। তাহলে দেখো তুমি যদি, আমি বলেছিলাম ওই ইনভেস্টিগেশনে চলে গেলাম, কিন্তু আমি আবার আগের ইনভেস্টিগেশনে চলে গেছি। এগুলো আমি তোমার বললাম ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস, কিন্তু আগের ইনভেস্টিগেশন তো শেষ হয়নি আমার। তাহলে দেখো আমি বলেছিলাম যে নেভার ইউজ অ্যান্টিথাইরয়েড ড্রাগ আনলেস এটিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ রিচড। তো ওখানে আমি কী বলেছিলাম দেখো, ওখানে আমি বলেছিলাম যে ভাগ করলাম টক্সিন নোডুলার গয়টার, টক্সিন মাল্টিনোডুলার গয়টার, গ্রেপস এবং থাইরয়েডাইটিস। তা আমি তো ওটা ভাগ করে ফেলেছি আল্ট্রাসাউন্ড করি যে একটা সিঙ্গেল নোডুল আছে, পেশেন্ট ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি টক্সিক, ডায়াগনোসিস টক্সিন নোডুলার গয়টার। পেশেন্ট মাল্টিপল নোডিউল, পেশেন্ট ক্লিনিক্যালি প্লাস পেশেন্ট ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি টক্সিক, ডায়াগনোসিস টক্সিক মাল্টিনোডুলার গয়টার। বাট পেশেন্ট আমি আমার ডিফিউজ গয়টার, নট নোডিউল। তাহলে আমার ডায়াগনোসিস দুইটা, একটা বলছিলাম গ্রেপস, একটা হচ্ছে থাইরয়েডাইটিস। এখন দেখো আমি বললাম ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস বললাম, এখন তোমাকে খানিক বললাম। তুমি দেখো পেশেন্টের ক্লিনিক্যালি কোনো এইসব ফিচার আছে কিনা, এক্সোথ্যালামাস আছে, এই পেশেন্ট আমি এক্সোথ্যালামাস, ডায়াগনোসিস গ্রেপস, থাইরয়েডাইটিস বাদ। কারণ আর কোনো থাইরয়েড ডিজিজে এক্সোথ্যালামাস হবে না এক্সেপ্ট গ্রেপস ডিজিজ। তাহলে আমি যদি পেশেন্টকে দেখি যে এক্সোথ্যালামাস আছে, তাহলে আমার ডায়াগনোসিস গ্রেপস হয়ে গেল। এই পেশেন্ট আমি ডিফিউজ গয়টার উইথ ব্রুই, ডায়াগনোসিস গ্রেপস। পেশেন্ট এবং প্রিটিবিয়াল মিক্সিডিমা, যে কোনো একটা থাকলেই হবে, ডায়াগনোসিস গ্রেপস। তাহলে পেশেন্টের যদি ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস ডিজিজ এগুলো প্রেজেন্ট থাকে, তাহলে তোমার ডায়াগনোসিস হবে ইট ইজ গ্রেপস ডিজিজ, হয়ে গেল গ্রেপস ডিজিজ, কোনো পরীক্ষার প্রয়োজন নেই। বাট এখন মনে করো তোমার কোনো ফিচার্সই নেই পেশেন্টের দ্যাট ইজ স্পেসিফিক টু গ্রেপস, এবং
সেই সময় আমি কীভাবে ডিফারেন্সিয়েট করবো এটা গ্রেপস নাকি থাইরয়েডাইটিস? ফিচার্স আছে, কিন্তু কোনো ফিচার্স স্পেসিফিক টু গ্রেপস ডিজিজ নেই, তাহলে আমি কীভাবে ডিফারেন্সিয়েট করবো এটা গ্রেপস ডিজিজ নাকি থাইরয়েডাইটিস? তোমাকে বলেছিলাম থাইরয়েডাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দি গ্ল্যান্ড, মানে গ্ল্যান্ডটা কী হয়েছে, ইনফ্লামেটরি নষ্ট হয়ে গেছে, তাই তো? অনেকে বলতে পারে স্যার, আপনি প্রশ্ন করতে পারে স্যার যদি থাইরয়েডাইটিস তাদের গলাতে ব্যথা থাকবে, এটা ইনফ্লামেশন, তার ইএসআর বেড়ে যাবে। মনে রাখতে হবে দেয়ার আর সাম কন্ডিশনস দ্যাট কজিং পেনলেস থাইরয়েডাইটিস, পেনলেস, ইএসআর মে নট বি রেজড, পেনলেস থাইরয়েডাইটিস। ফলে ওই সময় পেশেন্ট নোটিসই করতে পারে না, পেশেন্ট নোটিসই করতে পারে না তার গলা ব্যথা হয়েছে। ইন দ্যাট কন্ডিশন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ক্লিনিক্যালি বিটুইন গ্রেপস অ্যান্ড থাইরয়েডাইটিস। সেজন্য আমাদের একটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কী পরীক্ষা করতে হবে? মনে করো আমি করলাম আমি তোমাদের বলি থাইরয়েড ডিজিজে 3টে অ্যান্টিবডি আছে, 3টে অ্যান্টিবডি। একটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড পারক্সিলেজ অ্যান্টিবডি, একটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, যেটা আমরা ট্র্যাপ বলি, অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, আর লাস্ট একটা বলি অ্যান্টি থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি। তবে আমার ক্লিনিক্যালি প্র্যাকটিস আমরা 2টা ইউজ করি, আর একটা হচ্ছে হার্ট ক্যান্সারে বেশি লাগে অ্যান্টি থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডিটা। আমরা দুটো নিয়ে বলবো। যদি কোনো পেশেন্ট থাইরোটক্সিকোসিস হয়, তাই আমি যেটা অ্যান্টিবডি টেস্ট করবো সেটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, দ্যাট ইজ স্পেসিফিক টু গ্রেপস ডিজিজ। আমরা জানি যে গ্রেপস ডিজিজ হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, যেখানে অটোইমিউন ডিজিজ সেখানে একটা অ্যান্টিবডির খেলা, সেখানে একটা অ্যান্টিবডির খেলা। তাহলে এখানে কোন অ্যান্টিবডি? ইন কেস অফ গ্রেপস ডিজিজ অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি। তাহলে কোনো পেশেন্টের যদি অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ আসে, করতে দিলাম, তাহলে গ্রেপস শেষ। যদি না আসে, আরেকটা টেস্ট আছে আমরা সময় বলি, তাহলে তোমার টেস্ট কী লিখলে প্রথমে আছে FT3, FT4, TSH, ওকে, FT3 হাই, FT4 হাই, TSH সাপ্রেসড। যেমন আমরা বলেছিলাম আল্ট্রাসাউন্ড অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, ইফ সিঙ্গেল নডিউল, আর হতে পারে সিঙ্গেল নডিউল, হতে পারে মাল্টিপল নডিউল, হতে পারে ডিফিউজ গোইটার। তারপরে বললাম অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, মনে রাখতে হবে ইফ ইট ইজ পজিটিভ ডায়াগনোসিস গ্রেপস। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি এখন বর্তমানে কিছুদিন হলে একটা জায়গায় হচ্ছে ঢাকাতে, আর কোথাও হয় না। তাহলে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করবো এটা গ্রেপস নাকি থাইরয়েডাইটিস? তখন আমরা কী করি, রেডিও আয়োডিন আপটেক টেস্ট, রেডিও আয়োডিন আপটেক টেস্ট। কেন? ইফ থার্ড গ্ল্যান্ডে ইনফ্লামেটরি ডিস্ট্রাকশন হয়ে যায়, তাকে কোনো কাজ করার ক্ষমতা আছে, গ্ল্যান্ড তো নষ্ট। আর গ্রেপস মানে কি? হাইপার অ্যাক্টিভ গ্ল্যান্ড। গ্রেপস মানে কি? তখন হাইপার অ্যাক্টিভ গ্ল্যান্ড। তাহলে তুমি যে রেডিও আয়োডিন খাওয়াচ্ছ, আমার থার্ড হরমোন সিনথেসিসের জন্য সাবস্ট্রেট কি? কাঁচামাল কি? কাঁচামাল হচ্ছে আয়োডিন, আয়োডিন। তাহলে আয়োডিন যদি দাও, তাহলে কাঁচামাল বেশি বেশি নেবে, বেশি বেশি হরমোন তৈরি করবে। ইফ গ্ল্যান্ড ইজ হাইপার অ্যাক্টিভ মানে গ্রেপস। তাহলে ইন কেস অফ গ্রেপস ডিজিজ আমি যদি রেডিও আয়োডিন আপটেক টেস্ট করি, ইন কেস অফ গ্রেপস ডিজিজ দি আপটেক ইজ হাই। আর যেহেতু থাইরয়েডাইটিস গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, ইন দ্যাট কেস আপটেক ইজ লো, ইন দ্যাট কেস আপটেক ইজ লো। সো আমি রেডিও আপটেক টেস্ট করলাম, ইফ ইট ইজ হাই, ইফ ইট ইজ হাই গ্রেপস, ইফ আপটেক ইজ লো মানে গ্ল্যান্ড তো নষ্ট, ও তো আপটেক নিতেই পারবে না, আয়োডিন যতই তুমি ধরে নিতে পারবে না, সেই আপটেক ইজ লো, দ্যাট ইজ থাইরয়েডাইটিস, দ্যাট ইজ থাইরয়েডাইটিস। তাহলে আমার হয়ে গেল যে গ্রেপস নাকি থাইরয়েডাইটিস, টক্সিক নোডুলার গয়টার নাকি টক্সিক মাল্টিনোডুলার গয়টার। ক্লিয়ার? এখন আসো আমরা কোনো ক্ষেত্রে কিছু সাপোর্টিভ ইনফরমেশন করি, যদি কিছু নাও লেখো তাহলে একটা সিবিসি উইথ এসআর লাস্টে লিখবা, আরটা লিখবা হচ্ছে ইসিজি। কারণ থাইরয়েড পেশেন্টের কী হয়, শান্ত টেকিকার্ডিয়া থাকে, একটা ফিব্রিলেশন থাকতে পারে, সেজন্য একটা লাস্টে তোমরা ইসিজিটা লিখতে পারো এবং কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ এসআরটা লিখতে পারো। এই আপাতত এইটুকু তোমাদের ইনভেস্টিগেশন। আমি যদি ইনভেস্টিগেশন সামারাইজ করি তাহলে শুধু জিস্ট কথাটা যেটা লিখবা, আমি যদি একটা থাইরয়েড পেশেন্টের কী কী পরীক্ষা নিরীক্ষা করবা, তাহলে লিখবা FT3, FT4, TSH। ইন্টারপ্রিটেশন FT3 হাই, FT4 হাই, TSH সাপ্রেসড। তারপরে লিখতে হবে আল্ট্রাসোনোগ্রাম অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, বলতে পারে একটা সিঙ্গেল নডিউল, বলতে পারে মাল্টিপল নডিউল, বলতে পারে ডিফিউজ গয়টার। তারপরে বলতে হবে অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, ইফ ইট ইজ পজিটিভ ইট গোজ ইন ফেভার অফ গ্রেপস ডিজিজ। তারপরে দেবে রেডিও আয়োডিন আপটেক টেস্ট, ইফ আপটেক ইজ হাই ইট ইজ গ্রেপস ডিজিজ,
ইফ আপটেক ইজ লো ইট ইজ থাইরয়েডাইটিস। তারপরে বলতে হবে ইসিজি টু সি ইজ অ্যান এভিডেন্স অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্ড টেকিকার্ডিয়া। তারপরে বলতে হবে সিবিসি উইথ কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর। এখন আসো দেখো, তোমরা একটা বলেছো গ্রেভস ডিজিজ, ক্লিনিক্যাল ফিচার্স, আই ফিচার্স, ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট। এগুলো তোমাদের আরেকটা ওই তোমাদের ওই যে পরীক্ষার যে এখানে ওখানে আছে গ্রেভস ডিজিজ, ক্লিনিক্যাল ফিচার্স, আই ফিচার্স, ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট। এখন আসো দেখো, এর মধ্যে কোনো পড়ানো শেষ মোরাললেস এর মধ্যে পড়ানো শেষ। আমি ম্যানেজমেন্ট একসাথে বলবো এই জন্য। মনে করো গ্রেভস ডিজিজ মানে কি? গ্রেভস ডিজিজ মানে আমরা যে অটোইমিউন ডিজিজ। গ্রেভস ডিজিজ কী ধরনের হতে পারে? এটা হাইপার হতে পারে, এটা হাইপোথাইরয়েড হতে পারে, এটা ইউ হতে পারে, তিনটে হতে পারে। আই ফিচার্স, আমি আই ফিচার তোমাকে বলে দিয়েছি। কী বলেছি? যদি বলে গ্রেভস ডিজিজের আই ফিচার, তাহলে যতই হোক যেভাবে যাই বলুক না কেন, গ্রেভস ডিজিজের আই ফিচার মানে কি বলো? আমি বলেছি গ্রেভস ডিজিজ আই ফিচার মানে এক্সোথ্যালমাস, অপথলমোপ্লেজিয়া, তারপরে কেমোসিস, এগুলো বলতে হবে। যদি বলে হোয়াট আর দি ফিচার্স অফ গ্রেভস, আই ফিচার্স অফ গ্রেভস থাইরোটক্সিকোসিস, তখন কী হবে? আমি বললাম হোয়াট আর দি আই ফিচার্স অফ গ্রেভস থাইরোটক্সিকোসিস, তখন তোমার কিন্তু সব আসবে, কারণ গ্রেভস বলেছি আবার থাইরোটক্সিকোসিস বলেছি। তাহলে গ্রেভসের জন্য স্পেসিফিক কি? এক্সোথ্যালমাস, তারপর বলেছিলাম কেমোসিস, অপথলমোপ্লেজিয়া, এর বললাম গ্রেভস। এবার বলছিলাম থাইরোটক্সিকোসিসের কী ফিচার? লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন। তাহলে আমি যদি তোমাকে বলি যে হোয়াট আর দি ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস ইন আই, দুটো বলে বসে থাকবা, লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন। আমি যদি বলি হোয়াট আর দি ফিচার্স অফ গ্রেভস ইন আইস, তাহলে বলতে হবে কি? এক্সোথ্যালমাস, তারপরে কেমোসিস, লিড ল্যাগ অ্যান্ড লিড ফিচার্স অফ গ্রেভস, তাহলে এক্সোথ্যালমাস, একটা হচ্ছে তোমার কেমোসিস, আর একটা হচ্ছে অপথলমোপ্লেজিয়া, বলে বসে থাকতে হবে। এখন আমি যদি বলি হোয়াট আর দি আই ফিচার্স অফ গ্রেভস থাইরোটক্সিকোসিস, তখন কী হবে? গ্রেভস আসবে, থাইরোটক্সিকোসিস আসবে। তখন তাহলে কী হবে? একটা হচ্ছে এক্সোথ্যালমাস, একটা হচ্ছে কেমোসিস, একটা হচ্ছে অপথলমোপ্লেজিয়া, লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন। ক্লিয়ার? ওকে। তাহলে আমি যদি বলি হঠাৎ আই ফিচার্স অফ গ্রেভস হয়ে গেল। আমি যদি বলি হঠাৎ ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্রেভস ডিজিজ, এটা আসলে এইভাবে প্রশ্ন হবে না। আমি যদি হঠাৎ ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্রেভস থাইরোটক্সিকোসিস, তোমাকে বললাম, প্রশ্ন ভালো করে বুঝো। আমি যদি বলি হঠাৎ ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্রেভস, তাহলে কিন্তু তোমার বলতে হবে আই সাইন, ডিফিউজ গটর উইথ ব্লিডিং, পেরিটিউবাল মিক্সিডিমা, আর একটা হচ্ছে থাইরয়েড অ্যাক্রোপ্যাসি। আমি বললাম ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্রেভস, কারণ সেভাবে বলা নেই গ্রেভস থাইরোটক্সিকোসিস, কারণ গ্রেভস তো হাইপো হতে পারে, গ্রেভস তো ইউও থাকতে পারে। তাহলে আমি কেমন করে বলবো সে কী অবস্থায় আছে? তাহলে আমাকে যদি বলে হঠাৎ ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্রেভস ডিজিজ, তখন বলতে হবে গ্রেভস স্পেসিফিক আই সাইন। আই সাইনের মধ্যে কি? তিনটা কথা, এক্সোথ্যালমাস, তারপরে কী বলেছিলাম? কেমোসিস, অপথলমোপ্লেজিয়া। গলা, এরা বলেছিলাম স্পেসিফিক গ্রেভস, তাহলে ডিফিউজ গয়টার উইথ ব্রুই, এটা হচ্ছে গলার সাইন। পায়ে আসলে পেরিটিউবাল মিক্সিডিমা, হাতে আসলে থাইরয়েড অ্যাক্রোপ্যাসি। তাহলে এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্রেভস। এখন যদি বলি ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্রেভস থাইরোটক্সিকোসিস, ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্রেভস থাইরোটক্সিকোসিস, তার মানে কি? যেগুলো গ্রেভসের ফিচার বললাম এগুলো তো আসবেই, আর যেগুলো ক্লিনিক্যাল ফিচার অফ থাইরোটক্সিকোসিস বলেছি ওগুলোও আসবে, কারণ গ্রেভসের ফিচারও তারা আছে এবং তার থাইরোটক্সিকোসিসের ফিচারও আছে। এই জন্য তার নাম হয়েছে গ্রেভস থাইরোটক্সিকোসিস। ইনভেস্টিগেশন, এখন ইনভেস্টিগেশন আমার সেম, ওই একই ইনভেস্টিগেশন চলে আসবে। ইনভেস্টিগেশন আমি হাউ ইনভেস্টিগেশন গ্রেভস ডিজিজ, তাহলে কী বলবো? আমরা যদি বলেই দিই গ্রেভস ডিজিজ, তখন কিন্তু আমার একই প্যাটার্ন, অন্য কোনো ডিফারেন্স নেই। FT3, FT4, TSH, আল্ট্রাসাউন্ড থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড অ্যান্টিবডি, রেডিয়েশন আপটেক টেস্ট, ইসিজি, CBCSR, এগুলো সব লিখে দিতে হবে, একই ইনভেস্টিগেশন। এখন আসো যে ম্যানেজমেন্ট অফ থাইরোটক্সিকোসিস। এখানে আমি বলবো যে প্রথমেই যে দেখো, আমার হচ্ছে 3 মডালিটিস অফ ট্রিটমেন্ট, আর হচ্ছে সাপোর্টিভ কিছু কেয়ার। 3 মডালিটিস অফ ট্রিটমেন্ট, আর হচ্ছে সাম সাপোর্টিভ কেয়ার। এখন 3 মডালিটিস অফ ট্রিটমেন্ট কী? একটা হচ্ছে ড্রাগ, একটা হচ্ছে ড্রাগের মধ্যে কী আছে? একটা হচ্ছে যে কার্বিমাজল, একটা হচ্ছে মেথিমাজল, আর একটা প্রোপাইলথিওরাসিল। তো আমরা মেনলি তোমার বলবো যে কার্বিমাজল অ্যান্ড প্রোপাইলথিওরাসিল ড্রাগ, অ্যান্টি থাইরয়েড ড্রাগ, কার্বিমাজল
অ্যান্ড প্রোপাইলথিওরাসিল। আমি 3 মডালিটিস, আমি এখন সব কিছু বলিনি, 3 মডালিটিস বলেছি। মডালিটিস, 3 মডালিটিস অফ ট্রিটমেন্ট। ড্রাগস, এটা হচ্ছে কার্বিমাজল, প্রোপাইলথিওরাসিল। এবার হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি। কোনো সময় পরীক্ষায় ভুল করে বলে না যে রেডিও থেরাপি, এটা কি বলেছি? রেডিও আয়োডিন থেরাপি বা রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি, রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি অথবা রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন, যেটাই বলো না কেন। আর লাস্ট হচ্ছে সার্জারি। তাহলে 3 মডালিটিস অফ ট্রিটমেন্ট কি? ড্রাগ, রেডিও আয়োডিন থেরাপি অথবা রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি, আর একটা হচ্ছে সার্জারি। ড্রাগের মধ্যে দুটো নাম বলছিলাম, কার্বিমাজল আর প্রোপাইলথিওরাসিল। এখন আমি বলছিলাম কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট একটু সিমটমস এলিভেট করার জন্য, যেমন আমরা বেটা ব্লকার মেনলি কি ইউজ করি? প্রোপ্রানল এটা ইউজ করি। এবার আসো যে তোমাকে আমি যদি বলি যে আমরা আসলে মেনলি অ্যান্টিথাইরয়েড ড্রাগ এবং রেডিয়েশন থেরাপি ইন কেস অফ গ্রেভস ডিজিজ। আমি এবার স্পেসিফিক টু আসলাম। এখন হচ্ছে গ্রেভস ডিজিজ, ম্যানেজমেন্ট অফ গ্রেভস ডিজিজ। কী লিখতে হবে? যে আমরা সাধারণত করি কি, তুমি 3 মডেল বলতে হবে, 3টে দিয়ে করা যেতে পারে। আমরা মেনলি ইউজ করি কি? কার্বিমাজল, আর একটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। সার্জারি একটু কম করা হয়, কিন্তু তুমি পরীক্ষা 3টেই বলবা, মডেলিটিস 3টেই বলবা। এখন যদি আমি বলি যে কার্বিমাজল একটা পেশেন্টকে প্রেসক্রাইব করবো, কার্বিমাজল, মনে রাখতে হবে যে কার্বিমাজলের একটা কিছু না জানলো একটা সাইড এফেক্ট তোমাদের জানতে হবে। তাই আমি বললাম ট্রিটমেন্টের সময় আমাকে বলা শুরু করলাম ড্রাগ, কার্বিমাজল, প্রোপাইলথিওরাসিল, রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি এবং সার্জারি। অনেকের ভাগ করা আছে যে স্যার আমি তাকে একটা পেশেন্টকে আমি ড্রাগ দেবো নাকি আসলে রেডিয়েশন থেরাপি দেবো, তাহলে কীভাবে চুজ করবো? মনে করতে হবে যে আমরা সাধারণত ইংল্যান্ডের বুকগুলো ফলো করি, এর একটা কনসেন্সাস দিয়েছে লেস দ্যান 40 ইয়ার্স অফ এজ, লেস দ্যান 40 ইয়ার্স ড্রাগ, মোর দ্যান 40 ইয়ার্স রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি। বাট আমেরিকানরা ফলো করে কি, এর রেসপেক্টিভ অফ এজ দে ইউজ রেডিও আয়োডিন থেরাপি। এবং তুমি যদি বলো আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আই অলসো প্রিফার রেডিও আয়োডিন থেরাপি, আমি বলতে পারো কেন হয় রেডিও আয়োডিন থেরাপি। মনে করো একটা পেশেন্টের কার্বিমাজল আমরা শুরু করতে হয় ইউজুয়ালি 45 থেকে 60 মিলিগ্রাম, 45 থেকে 60, এবং ট্যাপার করতে করতে সাধারণত আমাদের মটো কি, এটা সাধারণত 18 থেকে 24 মাস খাওয়ানো হয় এই কার্বিমাজলটা। আস্তে আস্তে ডোজ রিডাকশন করতে 24 মাস পর্যন্ত আমরা খাওয়াই আমরা স্টপ করে দেখি যে তার ডিজিজটা রিমিশনে চলে গেল কিনা। মনে করতে হবে এই ড্রাগটা খাওয়ানোর পরে সাধারণত 50% লোক রিমিশনে চলে যায়, আর 50% লোক রিমিশনে যায় না, এদের আবার রিল্যাপস হয়, ড্রাগ বন্ধ করলে রিল্যাপস হয়। ফলে ওদের দেখা যাচ্ছে আবার ড্রাগ দিলেও খুব একটা রিমিশনে যাওয়ার চান্স থাকে না। ফলে দেখা যাচ্ছে 50% লোক কিন্তু তোমাকে আবার রেডিও খাওয়াতেই হচ্ছে, কিন্তু তার মধ্যে কি তুমি তাকে 24 মাস কিন্তু কার্বিমাজল খাওয়াই ফেললি, এটা একটা হতে পারে। 2 নম্বর হচ্ছে যে এই পেশেন্টকে বারবার পরীক্ষা করতে হয় এবং ডাক্তারের পরামর্শ ফলোআপের জন্য যে আমার ড্রাগটা কতটুকু কমাবো, কী অবস্থায় আছে, কন্ট্রোলে আসলো কি না, বিভিন্ন কারণে ফলোআপে আসতে হয়। ফলে দেখা যাচ্ছে আমাদের কাছে ফ্রিকুয়েন্ট ফলোআপে আসা লাগে, আমাদের টেস্ট করতে হয়, ফলে পেশেন্টের জন্য একটা কাম্বারসাম। সেজন্য আমি অলওয়েজ প্রিফার রেডিও আয়োডিন থেরাপি। কীভাবে করতে হয় তাই আমি বললাম যে আমি ড্রাগটা শেষ করি, তাই আমার হাতে অপশন কার্বিমাজল এবং প্রোপাইলথিওরাসিল। আমরা যদি কার্বিমাজল দিয়ে দিই, ইউজুয়াল ডোজ 45 থেকে 60 মিলিগ্রাম, কন্টিনিউ ফর 18 to 24 মান্থস ফর দি এম অফ রিমিশন অফ থাইরোটক্সিকোসিস। রিমিশনে গেল কিনা। মনে রাখতে হবে কার্বিমাজলের একটা গ্রেভ কমপ্লিকেশন আছে, গ্রেভ কমপ্লিকেশন খারাপ, সেটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস। এই জন্য পরীক্ষা জিজ্ঞেস করে তুমি একটা পেশেন্ট কার্বিমাজল দিলে তাহলে তুমি তাকে কী অ্যাডভাইস দিবা, তো বলতে হবে যে স্যার আমি তাকে অ্যাডভাইস দেবো যে আপনার এই ওষুধ খাওয়াকালীন সময়ে যদি কখনো গলা ব্যথা হয় এবং জ্বর আসে, আপনি সঙ্গে সঙ্গে ওষুধটা বন্ধ করে ডাক্তারের শরণাপন্ন হবেন। কেন? তখন দেখতে পাবে তার অ্যাগ্রানুলোসাইটোসিস হয়েছে কি হয়নি। মনে রাখতে হবে অ্যাগ্রানুলোসাইটোসিস মানে বাংলা কথা যদি মনে রাখার জন্য বলি, তোর মধ্যে অ্যাগ্রানুলোসাইটোসিস মানে অ্যাগ্রানুলোসাইট কাউন্ট বেড়ে গেছে, আসলে তা নয়, এটা হচ্ছে অ্যাবসেন্স অফ গ্রানুলোসাইট, মানে নিউট্রোফিল কাউন্ট অনেক কমে গেছে। ফলে দেয়ার ইজ চান্স অফ সিভিয়ার ইনফেকশন অ্যান্ড সেপ্টিসিমিয়া অ্যান্ড পেশেন্ট মে আলটিমেটলি ডাই। সেই জন্য মনে রাখতে হবে যে অ্যাগ্রানুলোসাইটোসিস যেন না হয়, পেশেন্টকে বলে দিতে হবে যে আপনার যদি গলা ব্যথা হয় এবং জ্বর আসে আপনি ওষুধ বন্ধ করে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হবেন। এটা জানতে হবে কার্বিমাজলের ক্ষেত্রে। গেল এখন হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি।
রেডিওনিক থেরাপি দেওয়ার আগে পেশেন্টকে কী করতে হবে, অবশ্যই ইউথাইরয়েড করে নিতে হবে। কেন? আমি যখন একটা পেশেন্টকে রেডিওনিক থেরাপি দেবো সেখানে কী হবে, দেওয়ার ফলে কী হবে, পেশেন্টের যে প্রিফার হরমোন আছে সেগুলো সব সার্কুলেশনে চলে আসতে পারে। তেমনি পেশেন্ট থাইরয়েডটক্সিকোসিস, আবার যদি প্রিফার হরমোন সব সার্কুলেশনে চলে আসে, দেয়ার ইজ চান্স অফ থাইরয়েডটক্সিক ক্রাইসিস। সো বিফোর গিভিং রেডিও আয়োডিন থেরাপি you must have to prescribe antithyroid drug to make the patient euthyroid. পেশেন্টকে ইউথাইরয়েড বানিয়ে নিতে হবে। এখন ইউথাইরয়েড বানানোর পরে তাকে রেডিওনিক থেরাপি দিয়ে দিতে হবে। রেডিওনিক থেরাপি দিলে তার কী হবে দেখো, দুটো অপশন, যে ওরা তো একটা ডোজ ক্যালকুলেট করে রেডিওনিক থেরাপি দিয়ে দেয়। দিলে দেখা যাচ্ছে যে কোনো পেশেন্টের আছে জীবনে কিছুই করা লাগলো না, সে ভালো হয়ে গেল একদম, কারণ রেডিওনিন যেখান থেকে হরমোনটা বেশি তৈরি হচ্ছে সেই জায়গা থেকে নষ্ট করে দিল, ফলে সারাদিন কিছুই করা লাগে না। কিন্তু দেখা গেলো কোনো ক্ষেত্রে ডোজ বেশি হওয়ার কারণে সে হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে, বেশি গ্ল্যান্ড ডিস্ট্রাকশন করে ফেলেছে, হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে। বাট ইট ইজ ইজি, একবার যদি হাইপোথাইরয়েড তুমি থাইরোক্সিন প্রেসক্রাইব করো এবং ডোজ যদি একবার অ্যাডজাস্ট হয়ে, তুমি 6 মাস থেকে 1 বছর পরে ভিজিট করলেও কোনো সমস্যা নেই। সো এটা পেশেন্টের জন্য একটু সুবিধা আছে। সেই জন্য আই অলওয়েজ প্রিফার রেডিওনিক থেরাপি আদার দ্যান অ্যান্টিথাইরয়েড ড্রাগ। তবে রেডিওনিক থেরাপি সবসময় দেওয়া যাবে না। দি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন of radioiodine therapy is pregnancy and breastfeeding. The absolute contraindication of radioiodine therapy is pregnancy and breastfeeding. Okay. এবার আসো, সার্জারি আমার সঙ্গে আলোচনা করবো না, এটা আমি বললাম ট্রিটমেন্ট অফ গ্রেভস ডিজিজ। এখন আমি বলেছিলাম থাইরয়েডাইটিস, তাই না? থাইরয়েডাইটিস মানে কি? ট্রিটমেন্ট অফ থাইরয়েডাইটিস যদি বলি, আসলে কিন্তু এটা কিন্তু খুব একটা পরীক্ষা তোমাদের লাগবে না, তবে একটু বোঝানোর জন্য বলতে জাস্ট আর 5 মিনিটস। সেটা হচ্ছে যে থাইরয়েডাইটিস মানে গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, তাই না? প্রিফার হরমোনটা ছিল, হরমোনটা পুরো সার্কুলেশনে চলে আসছে। তাই এখন এই পেশেন্টকে তুমি যদি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে দাও তাহলে কী ঘটনা ঘটবে বলো? এই হরমোনের হাফ লাইফ আছে 7 দিন, গ্ল্যান্ডটা তো এমনি নষ্ট হয়ে গেছে। এখন এই ব্লাডে যে হরমোনটা আছে এটা তো 7 দিন পর ওর অ্যাকশনও শেষ, আর এই গ্ল্যান্ডটা কোনো কারণে রিকভারি করেনি, ফলে গ্ল্যান্ড থেকে কোনো হরমোনও তৈরি হচ্ছে না, আর রক্ত যে হরমোন ছিল তারও তো হাফ লাইফ শেষ হয়ে গেছে। ফলে তুমি দেখো 7 দিন পরে সে এমনি হাইপোথাইরয়েড হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় তুমি যদি তাকে আবার অ্যান্টিথাইরয়েড ড্রাগ দাও, পেশেন্ট ডেভেলপ ফ্রাঙ্ক হাইপোথাইরয়েডিজম। সো এই জন্যই বলা হয় যে কখনোই কারণ না জেনে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেওয়া যায় না, সেজন্য তুমি কখনোই এরকম প্রেসক্রাইব করা যাবে না। তাহলে থাইরয়েডাইটিস মানে এটা পেশেন্টের একটা হয়েছে ইনফ্লামেশন, তাহলে কী করতে হবে, তাকে ইনফ্লামেটরি ড্রাগ দিতে হবে। তাহলে ব্যথা হয়েছে, ব্যথা কমাতে হবে যদি হয়, তাহলে কী করতে হবে, আমার 2টা ইনফ্লামেটরি ড্রাগ আছে, অ্যান্টি ইনফ্লামেটরি, তাই না? অ্যান্টিবায়োটিক 2টা, একটা কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, নন স্টেরয়েডাল, আর একটা হচ্ছে স্টেরয়েডাল। সেজন্য আমরা কী দেবো, একটা হচ্ছে NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ট্রিটমেন্ট অফ সাইবাকুট থাইরয়েডাইটিস, মানে থাইরয়েডাইটিসের ট্রিটমেন্ট। দুটো আমরা কী দেবো, স্টেরয়েড। ট্রিটমেন্ট অফ সাইবাকুট থাইরয়েডাইটিস বলতেছি আমি, গ্রেপস তো বলেই ফেললাম। তাহলে কী বললাম যে সাইবাকুট থাইরয়েডাইটিস একটা হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, আর একটা হচ্ছে স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি, মানে স্টেরয়েড দিব। আর পেশেন্টের যে হরমোনটা বেড়ে গেছে, ওর যে প্যালপিটেশন হচ্ছে, মানে থাইরয়েডের হরমোনাল সিমটমসকে কমানোর জন্য প্রোপ্রানল দেবো। তাহলে কী দেবো, একটা হচ্ছে প্রোপ্রানল, 2 নম্বরে দেবো NSAID, 3 নম্বরে দেবো স্টেরয়েড। ট্রিটমেন্ট অফ সাইবাকুট থাইরয়েডাইটিস শেষ। এখন আসো যে টক্সিক নোডুলার গয়টার। মনে করো আমার এখানে নোডুল আছে, একটা সিঙ্গেল নোডুল, এখান থেকে বেশি বেশি হরমোন তৈরি হচ্ছে। এখন যখন আমার একটা নোডুল ট্রিটমেন্ট অফ টক্সিক নোডুলার গয়টার লেখো, ট্রিটমেন্ট অফ টক্সিক নোডুলার গয়টার। এখন লেখা তাহলে আমি বলবো কী করতে হবে, কেন আমি বলতেছি সেটা ব্যাখ্যা করতেছি। মনে করি এখানে আমার একটা নোডুল আছে, এই নোডুল থেকে প্রচুর পরিমাণে হরমোন তৈরি হচ্ছে, ফলে বাকি যে থাইরয়েড টিস্যু আছে সে কী হবে, সাপ্রেস। মনে করি একটা গ্রুপে যদি 3 জন বন্ধু থাকে, একজন খুব ডমিনেটিং, বাকিগুলো সাপ্রেস থাকে। ঠিক তো মানে থাইরয়েড গ্ল্যান্ডে যখন একটা নোডুল আছে, এ যখন অনেক বেশি বেশি হরমোন তৈরি করতেছে, বাকি থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু থাইরয়েড টিস্যু কিন্তু সাপ্রেসড হয়ে আছে, তাহলে ওখানে এক কাজ নেই। এখন এই পেশেন্টকে যদি আমি রেডিওআয়োডিন খাওয়াই দিই, তাহলে কে নেবে, যে নোডুলটা ওভার অ্যাক্টিভ সে সব খেয়ে ফেলবে, আর যে টিস্যুগুলো আমার সাপ্রেস, কোনো কাজ করতে খাতে পারবে না, তো অ্যাকশান নেই, ও তখন সাপ্রেসড হয়ে আছে। ফলে যে রেডিওআয়োডিন আমি খাওয়াবো সে সব কিন্তু এই গ্ল্যান্ডটা নিয়ে নেবে, যে নোডুলটা আছে, যে নোডুলটা হাইপার অ্যাক্টিভ, টক্সিক নোডুলার গয়টার, ওই নোডুলটা হাইপার অ্যাক্টিভ, ও সব রেডিওআয়োডিন খাবে, খেয়ে খাবে, ওই নোডুলটা নষ্ট হয়ে যাবে। তাহলে যে ডমিনেট ছিল সে তো নষ্ট হয়ে গেল, তাহলে বাকি যেগুলো সাপ্রেস ছিল
ওগুলো আস্তে আস্তে আপার হ্যান্ড নেবে। ফলে যে সাপ্রেস টিস্যুগুলো কী করবে, আস্তে আস্তে আবার হরমোন তৈরি করা শুরু করবে। ফলে ওরা কিছুই করা লাগবে না, একবার রেডোয়াইন খেয়ে নষ্ট করে দিয়েছে, বাকি টিস্যু দিয়ে হরমোন থাইরয়েড হরমোন নর্মাল হয়ে যাচ্ছে পুরাই। তার মানে ইন কেস অফ টক্সিক নোডুলার গয়টার দি চয়েস অফ ট্রিটমেন্ট ইজ 1 নম্বরে রেডিওআয়োডিন থেরাপি। এখন প্রশ্ন হচ্ছে, পাশে একটা নোট লিখে রাখো, নেভার ইউজ অ্যান্টিথাইরয়েড ড্রাগ, মানে ইউজুয়ালি বেটার, নেভার বলা যাবে না, বেটার। আমি বলেছিলাম কি যে কোনো রেডিওআয়োডিন থেরাপি দেওয়ার আগে পেশেন্টকে ইউথাইরয়েড বানিয়ে নিতে হবে। ইউথাইরয়েড কেন বলেছিলাম না, ইউথাইরয়েড বানাতে হবে, কেন বানাতে হবে? কারণ যেটা চান্স অফ থাইরোটক্সিকোসিস, থাইরোটক্সিক স্ট্রং। বাট ইন কেস অফ টক্সিক নোডুলার গয়টার পেশেন্টকে ইউথাইরয়েড বানানো যাবে না। কেন বানানো যাবে না? তুমি যদি পেশেন্টকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দাও, তাহলে এই নোডুলটা যেটা হাইপারঅ্যাক্টিভ ছিল সাবপ্রেস যাবে, ওখান থেকে তো হরমোন তৈরি হবে না। ফলে এই টিস্যুগুলো কী হবে, নর্মাল টিস্যুগুলো হরমোন তৈরি করা শুরু করবে, যেহেতু ওকে আমি সাবপ্রেস করে দিয়েছি ড্রাগ দিয়ে। তারপরে তুমি যদি রেডিওআয়োডিন থেরাপি দাও, তাহলে নর্মাল টিস্যু খাবে, নোডুলও খাবে, কারণ তুমি তো নোডুলকে সাবপ্রেস করে ওই টিস্যুকে আপার হ্যান্ড নেওয়ার সুযোগ করে দিয়েছো। ফলে দুটো টিস্যুই খাবে, ফলে নোডুলও নষ্ট হবে, নর্মাল থাইরয়েড টিস্যু নষ্ট হবে। সেই জন্য ইন কেস অফ টক্সিক নোডুলার গয়টার দি চয়েস অফ থেরাপি ইজ রেডিওআয়োডিন থেরাপি, বাট বিফোর গিভিং রেডিওআয়োডিন থেরাপি ইট ইজ বেটার নট টু ইউজ অ্যান্টিথাইরয়েড ড্রাগ টু মেক পেশেন্ট ইউথাইরয়েড। লাস্ট হচ্ছে টক্সিক মাল্টিনোডুলার গয়টার, ট্রিটমেন্ট অফ টক্সিক মাল্টিনোডুলার গয়টার। দি ট্রিটমেন্ট ইজ চয়েস ইজ রেডিওআয়োডিন থেরাপি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ কার্বিমাজল। এখানে করে রেডিওআয়োডিন থেরাপি অ্যান্ড কার্বিমাজল। আর একটা লাস্টে বলে দিই, সেটা হচ্ছে যে এরপরে লাস্টে হচ্ছে যে ফলো আপ। মনে রাখতে হবে তোমার সময় ফলো আপের সময় লেখো TSH। মনে রাখতে হবে ফলো আপ দি পেশেন্ট অফ হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডক্সিকোসিস পেশেন্ট ফলো আপ করতে হবে বাই FT4। আমি অনেকবার বলেছি, তোমাদের আগেও বলেছি ক্লাসে, যে ফলো আপ হবে কী দিয়ে, বাই FT4। ফলো আপ হবে বাই FT4। কেন? মনে রাখতে হবে যখন হরমোনটা বাড়ে TSHটা সাপ্রেস থাকে। এখন TSH কতদিন সাপ্রেস থাকবে সেটা তো আমরা জানি না, কোনো নির্দিষ্ট ডিমার্কেশন নেই। ফলে তুমি যখন একটা পেশেন্টকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়েছো, দেখা গেল তার FT4 নর্মাল হয়ে গেছে, বাট TSH যদি সাপ্রেসড হয়ে আছে, ও কিন্তু আর ক্যাচ আপ হয়নি, ও কিন্তু আর বাড়েনি, সাপ্রেসড হয়ে আছে। এখন তুমি যদি TSH দিয়ে ফলো আপ করো, তখন দেখা যাবে সাপ্রেসড হয়ে আছে, আর তুমি মনে করছো আর হরমোন তখন বেশি, কারণ TSH তো সাপ্রেস, তাহলে ডোজ আরও বাড়াও, কার্বিমাজলের ডোজ আরও বাড়াও, কার্বিমাজলের ডোজ আরও বাড়াও। কিন্তু আসলে কার্বিমাজল যে কাজ FT4 নর্মাল করা, সেটা নর্মাল করে ফেলেছে, বাট TSH তার ক্যাচ আপ করতে পারেনি, ও সাপ্রেসড হয়ে আছে। ফলে ইন দ্যাট কেস, ইন কেস অফ থাইরয়েডক্সিকোসিস, নেভার ফলো আপ দি পেশেন্ট বাই TSH, অনলি ফলো আপ দি পেশেন্ট বাই FT4। ক্লিয়ার? এখন তাহলে আমি পুরো ক্লাসটাকে যদি 5 মিনিটে সামারাইজ করি, হঠাৎ দি একদম আমার জিস্ট এইটুকু মনে রাখতে হবে। হঠাৎ দি কজেস অফ থাইরয়েডক্সিকোসিস মানে কি? টক্সিক ইভেন্ট অফ থাইরয়েড হরমোন, এক্সেস অ্যামাউন্ট অফ থাইরয়েড হরমোন ইন দি বডি টিস্যুস ইজ কল্ড থাইরয়েডক্সিকোসিস। কজেস অফ থাইরয়েডক্সিকোসিস, সেটা হচ্ছে যে কজ অফ থাইরয়েডক্সিকোসিসের মধ্যে প্রথম বলেছিলাম যে 3টা কারণ বলতেই হবে: গ্রেভস ডিজিজ, টক্সিক নোডুলার গয়টার, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, থাইরয়েডাইটিস, সাবঅ্যাকুট থাইরয়েডিজম, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, আয়োডিন ইনডিউসড। এর মধ্যে বলেছিলাম যে আয়োডিন প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, রেডিওগ্রাফি কন্ট্রাস্ট মিডিয়া, তারপরে বলেছিলাম যে অ্যামিওডারন ড্রাগস, তারপরে বলেছিলাম যে আরেকটা বলেছিলাম যে TSH ইনডিউসড। এটা বলা হয়নি ওই সময়, যেমন আমার পিটার থেকে যে TSH বেশি আসে, থাইরয়েড বেশি তৈরি হবে, এটা বলে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। আরেকটা বলেছিলাম যে HCG মেডিয়েটেড কোরিওকার্সিনোমা এবং হাইড্রিফর্ম মোল, এগুলো বলে দিয়েছিলাম। এবার বলেছিলাম হঠাৎ দি ক্লিনিক্যাল ফিচার্স অফ থাইরয়েডক্সিকোসিস। তার মধ্যে আমি ভাগ করেছিলাম কিছু ক্লিনিক্যাল ফিচার্স স্পেসিফিক টু গ্রেভস, কিছু ক্লিনিক্যাল ফিচার শুধু অনলি ফর থাইরয়েডক্সিকোসিস। তাহলে ফিচার থাইরয়েডক্সিকোসিস আমি বলেছিলাম যে সিমটমস, আমি 5টা সিমটমস বলেছিলাম, যে সেটা যে বলেছিলাম যে কি, একটা হচ্ছে যে পেশেন্টের ইনক্রিজ অ্যাপেটাইট, হাইপার ডেফিকেশন, ওয়েট লস, প্যালপিটেশন, হিট ইনটলারেন্স এবং ইনকেস অফ ফিমেল মিনিস্টার ইরেগুলারিটি। আমি বলেছিলাম ইনকেস অফ ক্লিনিক্যাল সাইন, ট্রেমর, ওয়ার্ম সোয়েটি হ্যান্ড, টেকিকার্ডিয়া, অ্যাট্রাল ফিব্রিলেশন, হাইপার টেনশন, প্রক্সিমাল মায়োপ্যাথি, লিড ল্যাগ, লিড রিট্রাকশন এবং হাইপার রিফ্লেক্সিয়া। ফিচার্স স্পেসিফিক টু গ্রেভস কিছু বলেছিলাম ক্লিনিক্যাল ফিচার্স, সেটা হচ্ছে
exophthalmos, chemosis, ophthalmoplegia, diffuse goiter with bruit, pretibial myxedema এবং থাইরয়েড অ্যাক্রোপ্যাসি। এর হচ্ছে ফিচার টু গ্রেপস। এরপর আমি বলেছিলাম ইনভেস্টিগেশনস, তার মধ্যে বলেছিলাম FT3, FT4, TSH, আল্ট্রাসাউন্ড অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, রেডিওআয়োডিন আপটেক টেস্ট, এটা বলতে পারে রেডিওআয়োডিন আপটেক অ্যান্ড স্ক্যানও বলতে পারে একসাথে, তারপরে ইসিজি অ্যান্ড সিবিসি উইথ ESR। এবার ট্রিটমেন্ট মডালিটিস অফ ট্রিটমেন্ট বলেছিলাম তিনটা, একটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ, একটা বলেছিলাম রেডিওআয়োডিন থেরাপি অ্যান্ড লাস্টে বলেছিলাম সার্জারি। ফলো আপ কীভাবে করবো? ফলো আপ হচ্ছে বাই অনলি FT4। কতদিন পর করবো টেস্ট? সাধারণত 1.5 মাস থেকে 2 মাস পর আমরা করি উইথ FT4। 1 to 2 মান্থলি আমরা FT4 করতে থাকবো। ঠিক আছে, এখন তোমাদের আজকে এই পর্যন্তই। এখন তুমি আমাদের বলো যে তোমাদের কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, এখানে তাসফিয়া প্রশ্ন করেছে, স্যার রেডিওআয়োডিন থেরাপি দেওয়ার আগে কি সবসময় অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে ইউথেরাইড করে নিতে হবে? থার্ড ওসিস পেশেন্টকে সরাসরি প্রথমে রেডিওআয়োডিন থেরাপি দেওয়া যায় না। না, মনে রাখতে হবে, এটা কথা আছে অনেক। আমি শুধু এটা বলেছিলাম যে আসলে রেডিওআয়োডিন থেরাপি দেওয়ার আগে ইউথেরাইড করে নিতে হবে, কিন্তু কোনো পেশেন্ট যদি মাইল্ড হাইপারথাইরয়েডিজম হয়, আমি তাকে রেডিওআয়োডিন থেরাপি দিই, ইউথেরাইড না করলেও হয়। কিন্তু তাদের সিভিয়ার হাইপারথাইরয়েডিজম আছে, মডারেট টু সিভিয়ার হাইপারথাইরয়েডিজম আছে, মানে FT4 FT3 অনেক হাই, TSH অনেক বেশি সাপ্রেস, এদেরকে দিলে কী হবে? থাইরয়েড ক্রাইসিস হয়ে যাবে। আমি তো তোমাকে এলাকার মধ্যে বললাম যে ইউথেরাইড করে নিয়ে তারপরে রেডিওআয়োডিন থেরাপি দিতে হবে। যাতে ইউথেরাইড সময় লাগে 1 থেকে 1.5 মাস লাগতে পারে। সেকেন্ড হচ্ছে শুধু বলেছিলাম টক্সিক নোডুলার গয়টার, ওকে ইউথেরাইড করা যাবে না, দিলে তাতে নর্মাল টিস্যু ডিস্ট্রয় হয়ে যাবে। এই জন্য আরেকজন প্রশ্ন করেছে, স্যার এক্সোপথ্যালমাস ক্লিনিক্যালি কীভাবে এক্সামিন করতে হয়? আচ্ছা, এটা হচ্ছে আফিয়া আজিজা। সেটা হচ্ছে মনে করো এক্সোপথ্যালমাস মানে কি? কাট টেস্ট। এক্সোপথ্যালমাস মানে কি? মানে আমার চোখটা বাইরের দিকে বের হয়ে আসছে। আমি যদি আমার এই দেখো, আমি আঙুলটা রাখেছি, আমার কী হবে? আপার আইলিড, আমার আপার আইলিড, এই যে সরি, এটা আপার আইলিড বলতেছি কেন, এটা হচ্ছে আইব্রোস টাচেস, এই যে হাত দিয়ে আমার এই আঙুল টাচ করবে, এই আঙুলও টাচ করবে, কারণ আমার চোখটা ভিতরে আছে। কিন্তু যার এক্সোপথ্যালমাস হয়ে যাবে তাহলে চোখটা বাইরে, ফলে তোমার চোখটা রাখতে হাত রাখতে হবে। মানে তুমি যদি এক পাশ টাচ করো, এই উপরে জায়গায় টাচ করো, ও আর চোখে টাচ করবে, কিন্তু এই জায়গায় টাচ করতে পারবে না। তার মানে এরকম ফাঁকা থেকে যাবে। তুমি যদি এদিকে দাও তাহলে এরকম ফাঁকা থাকবে, মানে আপার তখন আইব্রোকে টাচ করতে পারবে না, কারণ এটা তো বাইরে বের হয়ে আসছে। সেই জন্য এভাবে এরা বলে কার্ড টেস্ট, এটা কার্ড দিয়ে টেস্ট করতে হয়, এরকম কার্ড দিয়ে টেস্ট করতে হয়। দেখা যাচ্ছে আপার আইব্রোতে লাগতেছে এবং চোখে লাগতেছে, কিন্তু নিচে এখানে জায়গামতে লাগতে পারতেছে না। ঠিক আছে, এই লাগতে পারে না। ফলে যেটা হয় যে তোমার আমরা এভাবে কার্ড টেস্ট করে বুঝে ফেলি যে তার এক্সোপথ্যালমাস আছে কি নেই। আচ্ছা, এটা একজন লিখেছে ইসরাত রিয়া, যে ট্রিটমেন্ট না করলেও কি থাইরয়েডাইটিস পরবর্তীতে হাইপোথাইরয়েড হয়ে যাবে? আসলে ট্রিটমেন্ট করা বা না করার সাথে থাইরয়েডাইটিসের তেমন কোনো ডিফারেন্স নেই। কারণ একটা গ্ল্যান্ড ইনফ্লাম হয়েছে কি হয়ে গেছে, সেটা কমপ্লিট রিকভারি হবে কি আর রিকভারি করতে পারবে না, এটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। সেই জন্য থাইরয়েডাইটিস হলেই যে তার হাইপোথাইরয়েড হয়ে যাবে পার্মানেন্ট, তা কিন্তু নয়। কিন্তু কারণ একসময় রিকভারি হয়ে যেতে পারে, আবার কারোর কথা রিকভারি নাও হতে পারে। কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট হুইচ সাবজেক্টস উইল ডেভেলপ হাইপোথাইরয়েডিজম আফটার সাবঅ্যাকুয়ার থাইরয়েডাইটিস ইন ফিউচার। আচ্ছা স্যার, গ্রেভ ডিজিজে যখন হাইপোথাইরয়েড বা ইউথেরাইড থাকবে তখন কি সে অনুযায়ী ট্রিটমেন্ট হবে? কারি মজার প্রভেদের হচ্ছে রেডিওআয়োডিন থেরাপি অনলি ফর গ্রেভ থাইরয়েডিসে দেবো? ইয়েস। তাসনিয়া মিষ্টি বলেছে যে হ্যাঁ, গ্রেভ আমি দেবো, তো আমি চেষ্টা করবো তার সিমটমসের। মনে রাখতে হবে, তোমাদেরকে আমি অত কিছু ডিটেলস যদি পড়াইনি, জিস্টগুলো পড়াইছি যে আমার গ্রেভসের চিকিৎসা আলাদা, গ্রেভস এক্সোথ্যালমাসের চিকিৎসা আলাদা, থাইরয়েডোসিসের চিকিৎসা আলাদা। গ্রেভ যদি থাইরয়েডোসিস হয় তাহলে সে থাইরয়েডোসিসের চিকিৎসা পাবে, গ্রেভ যদি হাইপোথাইরয়েড হয় তাহলে সে হাইপোথাইরয়েডের চিকিৎসা পাবে। আচ্ছা, আরেকজনকে প্রশ্ন করেছে কি স্যার থাইরয়েড ক্রাইসিস কীভাবে হয়? ধরো আমি তোমাকে বলেছিলাম যে একটা পেশেন্টের থাইরয়েড আনকন্ট্রোলড হাইপারথাইরয়েডিজম, সাথে পেশেন্টের ইনফেকশন হয়েছে, সে থাইরয়েড ক্রাইসিস চলে যেতে পারে। তুমি একটা পেশেন্টকে ঠিকমতো ইউথেরাইড করলে না করে তাকে সার্জারিতে নিয়ে গেলে তার থাইরয়েড ক্রাইসিস ডেভেলপ করতে পারে। তুমি একটা পেশেন্টকে ঠিকমতো ইউথেরাইড করলে না, তাকে রেডিওআয়োডিন থেরাপি দিয়ে দিলে তার থাইরয়েড ক্রাইসিস ডেভেলপ করতে পারে। তাহলে মনে রাখতে হবে যে যদি থাইরয়েড ক্রাইসিস ইনঅ্যাডিকুয়েটলি ট্রিটেড হাইপারথাইরয়েডিজম, ইফ দেয়ার ইজ ইনফেকশন, ঠিক আছে, অ্যাডিকুয়েটলি ইউথেরাইড না করে তুমি সার্জারি করো, আফটার সার্জারি আফটার রেডিওআয়োডিন থেরাপি পেশেন্ট মে ডেভেলপ থাইরয়েড ক্রাইসিস।
গোটারের ক্ষেত্রে তো রেডিয়েশন থেরাপি দেওয়ার আগে অ্যান্টিথেরাইড ড্রাগ দেওয়া লাগছে, বাট সিঙ্গেল নোডুলের ক্ষেত্রে দেওয়া কন্ট্রারিকারি। হ্যাঁ, তারপরে একটু আবার বলবেন। আচ্ছা, মনে করো যদি একটা সিঙ্গেল নোডুল থাকে, একটা নোডুল আমার হাইপার অ্যাক্টিভ, মনে করো আমার 5টা আঙুল, এই আঙুলটা হাইপার অ্যাক্টিভ, এ সব কিছুই করতেছে, তাহলে বাকিগুলো সাপ্রেসড, এরকম হয়ে আছে, শুধু এটাই কাজ করতেছে, মনে করো এটাই কাজ করতেছে, আর বাকিগুলো সব সাপ্রেসড হয়ে আছে। এখন যখন আমি রেডিওডিন খাওয়াবো, তাই অ্যাক্টিভ তো শুধু তাহলে এ খাবে, খাইয়ে তো নষ্ট হয়ে যাবে, কারণ রেডিওডিন দিচ্ছে তো নষ্ট করার জন্যই। তাহলে এই যখন নষ্ট হয়ে যাবে, তখন বাকিগুলো এগুলো আস্তে 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 আবার জেগে যাবে, কাজ করা শুরু করবে। তাহলে আমার গ্ল্যান্ডটা কী হলো, একটা এটুকু নষ্ট হয়ে গেছে, কিন্তু বাকিটা নর্মাল, আবার নর্মাল হয়ে যাবে সম্পূর্ণ। এখন তুমি যদি এই নোডুলটাকে আগে অ্যান্টিথেরাইড ড্রাগ দাও, সিঙ্গেল নোডুল মনে করে অ্যান্টিথেরাইড ড্রাগ দিয়ে দাও, তাহলে কী হবে, এগুলো সাপ্রেসড হয়ে আছে, এখন এও সাপ্রেসড হয়ে যাচ্ছে ড্রাগ দেওয়ার কারণে, নোডুল সাপ্রেসড হয়ে গেল, ড্রাগ এগুলো আস্তে আস্তে জাগবে, কারণ এটা সাপ্রেসড হয়ে গেছে, জাগবে। এখন এই অবস্থায় তুমি যদি অ্যান্টিথেরাইড ড্রাগ খাও, তাহলে এরা তো খাবেই, এই নর্মাল টিস্যু খাবে, কারণ এত জেগে গেছে, তো কাজ অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে এও খাবে, খালি খাবে, এই নোডুলটাও নষ্ট হলো, বাকি নর্মাল টিস্যু নষ্ট হয়ে গেল। ফলে দেয়ার ইজ মোর চান্স অফ হাইপোথাইরয়েডিজম, কারণ তুমি তো এগুলো নষ্ট করে দিচ্ছ রেডিয়েশন দিয়ে। এই জন্য সিঙ্গেল নোডুলের ক্ষেত্রে ইউথেরাইড না করেই, কারণ ওকে ওকে অ্যাক্টিভ রেখেই খাওয়াই দিতে হবে, তাহলে ওষুধ খাবে, নষ্ট হয়ে যাবে, বাকিগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। মাল্টিনোডাল গয়টারের ক্ষেত্রে কী হয়, মাল্টিনোডাল গয়টার অনেকগুলো নোডুল অ্যাক্টিভ, মনে করো এরকম নোডুল অ্যাক্টিভ আছে, এরকম আছে, মনে করো এগুলো নোডুল কিন্তু ইনঅ্যাক্টিভ, এগুলো নোডুল, 5টা মনে করো নোডুল, 5টা নোডুল আছে, মনে করো 5টাই নোডুল, এই 3টে অ্যাক্টিভ, এখন এই দুটো ইনঅ্যাক্টিভ কিন্তু নোডুল, তুমি খাওয়াইলে 3টে নষ্ট হয়ে গেল। এখন আস্তে আস্তে কী হবে, এই দুটো নোডুল আছে না, এরা আস্তে আস্তে অ্যাক্টিভ হবে, এরা হাইপার হয়ে যাবে। সেজন্যই মাল্টিনোডাল গয়টারের ক্ষেত্রে বলেছিলাম তুমি রেডিয়েশন দিতে পারো, অ্যান্টিথেরাইড ড্রাগও দিতে পারো, সার্জারিও করতে পারো, বাট যদি তুমি রেডিয়েশন দাও তাহলে অ্যাক্সিডিং হবে না, কারণ তুমি একবার দিয়েছো, এই 3টা খেয়ে নষ্ট হয়েছে নোডুল, এখন বাকি আরও দুটো নোডুল হয়ে গেছে, ওগুলো তো একসময় ইন দি কোর্স অফ টাইম দে বিকাম অ্যাক্টিভ, ফলে তখন আবার রেডিয়েশন খাওয়াতে হবে, ফলে তখন বাকিগুলো নষ্ট হবে। তাই ইন কেস অফ টক্সিক মাল্টিনোডাল গয়টার সবগুলো নোডুল কিন্তু অ্যাক্টিভ থাকে না এক চান্সে, যেমন 4টে অ্যাক্টিভ না, হয়তো 2টো অ্যাক্টিভ, 2টো ইনঅ্যাক্টিভ। তো যখন আমি অ্যাক্টিভ গ্ল্যান্ডকে নষ্ট করে দিলাম বা রেডিয়েশন থেরাপি, যে ইনঅ্যাক্টিভ নোডুল ছিল ওগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হবে, হলে আবার তখন তার রেডিয়েশন থেরাপি লাগতে পারে, যে মোর মানে তার 2-3 শিডিউল রাখতে পারে ইন কেস অফ টক্সিক মাল্টিনোডাল গয়টার। আর কোনো কোয়েশ্চেন আছে? ক্লিয়ার কিনা? আর কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? স্যার গ্রেভ দিদি তখন হাইপোথাইরয়েড, আচ্ছা স্যার ক্লিনিক্যালি কীভাবে এক্সামিন করতে হয় বললাম, স্যার টেস্ট কি রেজামের করা যাবে কিনা, হ্যাঁ ট্রিটমেন্ট না করলেও কি থাইরয়েড হবে, আগে কী চিকিৎসা করতে হবে, ট্রিটমেন্ট দেওয়ার কতদিন পরে ফলো আপ করবো। সাদিয়া জুলি, ট্রিটমেন্ট দেওয়ার আমি তো বললাম ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা বলি যে FT4 টেস্ট করতে হবে। আমরা সাধারণত প্রথমে যদি গ্রেভ ডিজিজ হয় তাহলে আমরা সাধারণত ইউজুয়ালি বলে মান্থলি করতে হবে, তো আমরা মান্থলি টেস্ট করি না, আমরা 1 মাস, কোনো সময় 1.5 মাস, কোনো সময় 2 মাস, ডিপেন্ডিং অন পেশেন্ট সার্কামস্ট্যান্স। তুমি লিখবো 1 to 2 মান্থলি লিখে দিবা, যেটা করে স্যার 1 to 2 মান্থলি আমরা FT4 করবো। এটা আয়োডিন দিলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে কেন নোডুলটা? আচ্ছা, রেডিও অ্যাক্টিভ আয়োডিন মানে কি? রেডিও অ্যাক্টিভ আয়োডিন মানে তো গ্ল্যান্ডের ডিস্ট্রাকশন, ওর মধ্যে রেডিও অ্যাক্টিভিটি আছে, ওর কাজ হচ্ছে গ্ল্যান্ডটাকে ডিস্ট্রাকশন করা। রেডিও আয়োডিন থেরাপি মানে এটা হাই ডোজ আয়োডিন দিয়ে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে আমার গ্ল্যান্ডটাকে, এটা ট্রিটমেন্ট অপশন, এটা গ্ল্যান্ডটাকে ডিস্ট্রাকশন করা হয়। স্যার ক্যামেরা আত্মনাই করছেন দেখি, তোমরা কি বুঝতে পেরেছো আজকে নাকি কথা কি বেশি ফাস্ট বলছি? হ্যাঁ, বোঝা গেছে কি না?